start our today's session, and today we are going to discuss on writing and speaking module. This is going to be our 35th lecture number 35. So যদি আমরা একটু গ্রামার নিয়ে আর একটু আলোচনাটা আমরা করতে চাই, কিছু কিছু জিনিস আছে যেগুলো এডিটিং আমাদের খেয়াল করতে হবে। আপনারা যখন রাইট আপ লিখবেন ফাইনাল পলিশের ক্ষেত্রে আপনাদের কিছু জিনিসগুলো অবশ্যই আমরা রিচেক করব। সেগুলো মধ্যে অন্যতম হচ্ছে আর্টিকেল এবং এগ্রিমেন্টের ব্যাপারটা। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট সিঙ্গুলার আছে, ভার্ব সিঙ্গুলার রেখেছি কিনা, এস এর ব্যাপারগুলো, এগুলো ইনিশিয়াল স্টেজে মানে বাদ হয়ে যায়। জানার পরও অনেক সময় লিখতে গেলে আর্টিকেলগুলোকে আমরা অ্যাভয়েড করে ফেলি লিখতে গেলে। সো এবং বলার ক্ষেত্রেও এটা হয়ে থাকে অনেক সময়, আমরা প্রপার নাউনের আগে আর্টিকেল বলে ফেলি, এরকম ব্যাপারগুলো ঘটে। সো যখন আপনি মাইক্রো এরার্সে যখন কথা বলবেন, আপনাকে এই বিষয়গুলো গ্রামেটিক্যাল অ্যাকুরেসিটা রাখতে হয়। এই জায়গাটা আমাদের ভুল, অধিকাংশ ক্ষেত্রে এই জায়গাটা ভুলটা থেকে যায়। সো সিনট্যাক্স যেটা আপনাদেরকে বলেছি যে স্ট্রাকচার, গ্রামেটিক্যাল যে অ্যাডভান্স লেভেলের যে স্ট্রাকচারগুলো আমরা যখন শিখি বা আলোচনা করি, তো সেখানে আমরা এটা এস্টাবলিশ করার চেষ্টা করেছি আগের মডেলগুলোতে, এবং সিনট্যাক্স নিয়ে ডিটেইল আলোচনা আছে। আপনারা প্রত্যেকটা ফেজে পাবেন। আমাদের মানে গ্রামারটাকে আমরা সবসময় বিভিন্ন লেকচারের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, এবং সবচেয়ে বেশি একেবারে ডেডিকেটেড গ্রামার ক্লাসই আছে শুরুর দিকে ক্লাসগুলোতে। ওকে, সো এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এক্সামিনাররা যখন এই যে খুব পুঙ্খানুপুঙ্খভাবে আপনার স্ট্রাকচারগুলোকে দেখার চেষ্টা করে, হ্যাঁ, তখন অবশ্যই সো ক্যান্ডিডেট অ্যাচিভ করতে, যে ব্যান্ড স্কোর অ্যাচিভ করার ক্ষেত্রে যে বিষয়গুলো আপনার বাধা হয়ে দাঁড়ায়, এই বেসিক ভুলগুলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টস, টেন্সের ভুলগুলোই মূলত আমি এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আওতায় নিয়ে আসছি, এবং আর্টিকেলের ভুলগুলো আমরা এটা খুব ধরা পড়ে, স্পষ্ট ধরা পড়ে, রাইট? সো সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। যেমন দেখেন হচ্ছে ডেফিনিট আর্টিকেল আমরা কিন্তু জানি যে কোথায় কোথায় ডেফিনিট আর্টিকেল বসবে। আমরা প্লুরাল নাউনের ক্ষেত্রে আমরা ডেফিনিট আর্টিকেলটা ইউজ করি, তাই না? দ্য বয়েজ, বয়েজ হয় না কিন্তু। আবার আনকাউন্টেবল যখন আমরা জেনারেলাইজ করার চেষ্টা করি, জেনারেলাইজেশনের ক্ষেত্রে আমরা এখানে প্লুরাল আনকাউন্টেবল জেনারেলাইজেশনসের ক্ষেত্রে কখনোই আপনি প্লুরাল আনকাউন্টেবল নাউন ইন জেনারেল সেন্সে ব্যবহার করবেন না। এটা কখনোই ব্যবহার করবেন না। ডেফিনিট আর্টিকেল কোথায় কোথায় আমরা মিস ইউজ করি, হ্যাঁ, সেগুলো আগে আপনার পয়েন্ট করে দেখেন। সো কখনোই আপনারা বলার সময় প্লুরাল অর আনকাউন্টেবল নাউন্স, যেটা জেনারেল ইউজের ক্ষেত্রে আমরা ব্যবহার করি, জেনারেল ইউজ, যেমন ধরেন আমরা টেকনোলজি সম্পর্কে বলছি, সব ধরনের টেকনোলজি সম্পর্কে বলছি, তখন যদি আমরা বলি দ্য টেকনোলজি হ্যাজ ইমপ্রুভড দ্য মডার্ন লাইফ, এখানে কিন্তু আর্টিকেল বসবে না। সো টেকনোলজি হ্যাজ ইমপ্রুভড মডার্ন লাইফ, আমরা এই বিষয়টা যদি ট্রেন না করি যে এই জায়গাটাকে অ্যাভয়েড করতে হবে, আমাদের কিন্তু চলে আসবে। সো এই জন্য বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে। তাহলে প্লুরাল নাউনের ক্ষেত্রে তো আমরা আর্টিকেল ব্যবহার করি দা, কিন্তু যখনই এটা জেনারেলাইজেশনের ক্ষেত্রে আসবে, যখন আমরা জেনারেলাইজ করে কোনো বিষয়কে বলবো, হ্যাঁ, সেইটার ক্ষেত্রে আমরা অ্যাভয়েড করব। স্পেসিফিকেশনের ক্ষেত্রেও আমরা এটাকে অ্যাভয়েড করব। ইউজ দ্য নাউন আর্টিকেলটা ইউজ দ্য ওয়েন আ নাউন ইজ রেস্ট্রিক্টেড বাই মডিফাইং ফ্রেজ অর ক্লজ। যখন রেস্ট্রিক্টেড করবো আমরা, দেখেন, তাহলে আমরা ফার্স্ট রুল যেটা পাচ্ছি, আমরা প্লুরাল এবং আনকাউন্টেবল জেনারেলাইজেশনের ক্ষেত্রে আমরা দা ইউজ করব না। কিন্তু যখন আবার স্পেসিফিকেশনের ক্ষেত্রে, যখন ডেফিনিট করে আমরা কোনো স্পেসিফিকেশন বলবো, তখন আমরা দা ইউজ করব। ওকে, যেমন ওয়াটার ইন ওশানস ইজ বিকামিং পলিউটেড, কোথাকার ওয়াটার নির্দিষ্ট করা হচ্ছে, কিন্তু মানে স্পেসিফিক করে বলা হচ্ছে, ওশানসের ওয়াটারের কথা বলা হচ্ছে, তখন কিন্তু আপনাকে আবার এটার আর্টিকেলটা বসাতে হবে। দ্য ওয়াটার ইন দ্য ওয়ার্ল্ডস ওশানস ইজ বিকামিং পলিউটেড।
ওকে, সো এখানে আপনার এই দ্য ওয়াটারটা ওশানসের ওয়াটারের কথা আমরা বলছি। তাহলে যখন স্পেসিফিকভাবে স্পেসিফিকেশনের যে ক্রাইটেরিয়াকে স্পেসিফিক করে দিবে, তখন আবার আপনার আর্টিকেল দা বসবে। বিষয়টা একটু কনফিউজিং মনে হতে পারে, কিন্তু আসলে কনফিউজিং না, একটু খেয়াল করার বিষয়। যখন আমরা কোনো জেনারেলাইজ কোনো কনসেপ্টকে, একটা জেনারেল কনসেপ্টকে যখন আমরা স্পেসিফিক করে দেব, দা তো ডেফিনিট আর্টিকেল, তাই না? ডেফিনিট করে যখন দেব, নির্দিষ্ট করে কোনো জিনিসকে বলবো, স্পেসিফিকেশন যদি জেনারেল হয় তাহলে আমরা দা ইউজ করবো না, আর স্পেসিফিকেশন যখন স্পেসিফিক হবে, নির্দিষ্ট হবে, তখন আর্টিকেলটা দা বসবে। তো সেই বিষয়টা একটু সতর্ক থাকার বিষয়, এবং এটা ব্রেনকে ট্রেন করার বিষয়, না হলে কিন্তু দুই জায়গায় চলে আসতে পারে, আবার এই জায়গায় বাদ পড়ে যেতে পারে। তো এটা র্যান্ডম যেন না হয়, এটা শিখতে হয়, এটা শিখে প্রয়োগ করতে হবে, জেনে বুঝে আপনাকে সলভ করতে হবে, এটাকে সেটেল করতে হবে। আচ্ছা, আবার জিওগ্রাফিক্যাল অ্যানোমালিস যখন আমরা ব্যবহার করব, ডু নট ইউজ দ্য ফর ইন্ডিভিজুয়াল লেকস, মাউন্টেন্স অর কান্ট্রিজ। যেমন ধরেন মাউন্ট এভারেস্ট, নির্দিষ্ট একটা লেকের নাম বলছে, লেক ভিক্টোরিয়া, জাপান, আমরা যা যা প্রপার নাউন যেগুলো বলি, তাহলে ইন্ডিভিজুয়াল লেকের ক্ষেত্রে, মাউন্টেনের ক্ষেত্রে, দেশের ক্ষেত্রে আমরা দা ইউজ করব না। ওকে, যেমন মনে করেন আমরা বলবো না দ্য হিমালয়াস, দ্য ইউনাইটেড কিংডম, আমরা এখানে আবার বলবো দ্য, এই যে কারণ এটা কি আপনাদের শিখেছিলাম প্লুরাল নাউন। তাহলে প্লুরাল যখন জিওগ্রাফিক্যাল নেমস হবে তখন আবার আমরা দা বসবে। আমি কন্ট্রাস্টিং ব্যাপারটাকে একসাথে রাখার চেষ্টা করেছি যেন আপনারা বুঝতে পারেন কোথায় ব্যবহার করব আর কোথায় করব না। তাহলে কোনো দেশের নামের আগে আমরা, এটা প্রপার নাউন, তার আগে আমরা দা ইউজ করব না। কোনো ইন্ডিভিজুয়াল লেকের নামের আগে আমরা দা ইউজ করব না, মাউন্টেন্সের নামের আগে আমরা দা ইউজ করব না। কিন্তু আবার জিওগ্রাফিক্যাল নেমগুলো যদি প্লুরাল হয়, যেমন ইংল্যান্ডের আগে দা হবে না, হ্যাঁ, ইংল্যান্ডের আগে দি হবে না, কিন্তু ইউনাইটেড কিংডমের আগে আবার আপনার দা বসবে। আমেরিকার আগে দা বসবে না, কিন্তু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তার আগে কিন্তু আপনার দা বসবে। হিমালয়াস, দেখেন এখানে প্লুরাল নাউন, তাহলে প্লুরাল নাউনের আগে আমাদের দা বসবে। ফিলিপিন্স, বলেছি যে দেশের নামের আগে, কিন্তু ফিলিপিন্স এই যে আপনার প্লুরাল নাউন হিসেবে আসছে, তখন আপনার দা বসবে। তো এই বিষয়টাও একটু খেয়াল করে রাখার বিষয়। তাহলে 1 নাম্বার রুল আমরা বললাম যে প্লুরাল আনকাউন্টেবল নাউন যেগুলো জেনারেলাইজেশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করব, মানে জেনারেল একটা প্রসেসে আমরা এটাকে প্রয়োগ করব, জেনারেলভাবে এটাকে প্রেজেন্ট করব। টেকনোলজি বলছি, কোনো নির্দিষ্ট টেকনোলজির কথা বলছি না। যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের টেকনোলজি নির্দিষ্ট করা হয় তখন আপনারা আসবে দ্য টেকনোলজি অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তখন আপনি নিয়ে আসবেন। কিন্তু যখন আপনি এটাকে জেনারেল করে বলছেন, জেনারেলাইজেশনের কনসেপ্টে আমার আর্টিকেল বসবে না, প্লুরাল নাউনের ক্ষেত্রে বসবে না, এবং আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসবে না। কিন্তু যদি আবার কোনো স্পেসিফিকেশনকে আমরা নির্দিষ্ট করে দেই, তখন আবার সেটা আর্টিকেল বসবে। ওয়াটার ছিল, যেটা ওশেন্সের ওয়াটার, এটা নির্দিষ্ট করে ফেললাম, তখন আমাদের আর্টিকেল বসবে। জিওগ্রাফিক্যাল যে অ্যানোমালিজের কথা এখানে এই 3 নাম্বার রুলসে আমরা বলছি যে আমরা ইন্ডিভিজুয়াল লেক, মাউন্টেন, কান্ট্রি কোনো নামের আগে, প্রপার নামের আগে আমরা এগুলো আর্টিকেল বসবে না, কিন্তু সেইগুলোই যদি আবার প্লুরাল নাউন হয়ে যায় তাহলে আর্টিকেল বসবে। ওকে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের অ্যানোমালিজ, কমপ্লেক্স সেন্টেন্স যখন আমরা ব্যবহার করি, এটা কি হয়, এটা সাবজেক্ট এবং ভার্ব দ্বারা সেপারেট হয়। কমপ্লেক্স সেন্টেন্সে কি হয়, বা আমার ক্লজ তো ডিফারেন্ট ক্লজ আমরা ব্যবহার করতে হয়, মোর দ্যান ওয়ান ক্লজেস উই ডু ইউজ, রাইট? সো সেখানে আমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা ঝামেলা হয়ে যায়। সো ওখানে কার কনফিউশন, যেমন ধরেন যে প্রিপোজিশনাল ফ্রেজের ক্ষেত্রে আপনি যখন বলছেন দ্য ইমপ্লিমেন্টেশন অফ দিস নিউ এনভায়রনমেন্টাল পলিসিস, খেয়াল করেন, তাহলে এখানে আপনার ভার্বের আগে পলিসিস, এখানে প্লুরাল নাউন আছে, কিন্তু এখানে সাবজেক্টটা বোঝাচ্ছে ইমপ্লিমেন্টেশনকে। তাহলে যখনই প্রিপোজিশন ফ্রেজ আমার হয় যে অফ দিস, এটার
এটা পলিসিস, এটার সাবজেক্ট হচ্ছে প্রিপোজিশনের আগের পার্টটুকু, তাহলে এটা অনুযায়ী আপনার ভার্ব হবে। তাহলে the implementation of these new environmental policies has caused debate. ওকে, সো পলিসি এখানে সাবজেক্ট না। ইনডেফিনিট প্রোনাউন্স এর ক্ষেত্রে দেখেন, খেয়াল করেন, যখন আমরা শব্দগুলো এভরিওয়ান, নোবডি, ইচ, আইদার অ্যান্ড নাইদার অলওয়েজ টেক সিঙ্গুলার ভার্বস, সবসময়। নাইদার অফ দ্য প্রপোজ সলিউশনস, এটা অফার্স হবে, এটা খেয়াল রাখবেন। আবার খেয়াল করেন, দেখেন 50% অফ দ্য ইনফ্রাস্ট্রাকচার ইজ 50% অফ দ্য সিটিজেন্স। এই জায়গায় আবার আরেকটা খেয়াল করেন, যখন 50% আসতেছে, 50%-এর পরের নাউনটা আপনার কি আসতেছে সেটা আপনাকে খেয়াল করতে হবে, যে এরপরে যদি আনকাউন্টেবল নাউন হয় তাহলে সেটা আমাদের সিঙ্গুলার হবে, আর এরপরে যদি কাউন্টেবল নাউন হয় তাহলে আমার প্লুরাল হবে। এগুলো কিন্তু আমাদের আগের বিগত ক্লাসগুলোতে আমরা জানিয়েছি আপনাদেরকে। আবারও এই বিষয়গুলোকে যত্ন করে খেয়াল করার জন্য আলাদাভাবে কোথায় কোথায় ভুলগুলো আমরা করি সেই জায়গায় খেয়াল করতে হবে। তাহলে আমরা খেয়াল রাখবেন, এভরিওয়ান, এভরিবডি, নো ওয়ান, নোবডি, নাথিং, সামওয়ান, সামবডি, সামথিং, এগুলো সবসময় সিঙ্গুলার ভার্ব নেবে। সাথে আইদার, নাইদার এগুলো দিয়ে যদি সাবজেক্ট হিসেবে আসে তাহলে আমার সিঙ্গুলার। কিন্তু নাইদারের ক্ষেত্রে যখন তার আপনার বা পার্সেন্টেজের ক্ষেত্রে যখন কি ব্যবহার হবে, এরপরে ভার্বটা ফ্র্যাকশন যদি হয়, পার্সেন্টেজ যদি হয়, তাহলে সেখানে আপনার নাউনটা, তারপরের যে নাউনটা তার সাথে ম্যাচ করে আপনাকে এটা ডিল করতে হবে। যদি আনকাউন্টেবল নাউন হয় তাহলে সিঙ্গুলার, যদি কাউন্টেবল নাউন হয় তাহলে প্লুরাল। কারণ 50% অফ দ্য সিটিজেন্স, এখানে যখন প্লুরাল এসেছে এই জন্য প্লুরাল ভার্ব ব্যবহার করা হয়েছে। তো এই একটা বিষয়। আচ্ছা, এরপরে আমরা আরো যদি জায়গা দেখি, ডেফিনিট আর্টিকেলের এর জায়গা, দ্য এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল টুল অফ চেঞ্জিং সোসাইটি। সো এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল টুল ফর চেঞ্জিং সোসাইটি। এখানে কেন? কারণ হচ্ছে এটা আনকাউন্টেবল নাউন এবং এখানে ব্রড একটা জেনারেল সেন্সে এখানে ব্যবহার করা হয়েছে। ওকে, সো এই জন্য এখানে আমার আর্টিকেল ব্যবহার হবে না। এডুকেশন এটাকে জেনারেলাইজ করে বলা হচ্ছে এবং এটা আনকাউন্টেবল নাউন, যেটা আমরা একটু আগে 1 নম্বর রুল আমরা দেখেছি সেখানে। আবার কোয়ান্টিফায়ার ক্ষেত্রে দেখেন, খেয়াল করেন, আ সিগনিফিক্যান্ট নাম্বার অফ population refuses to recycle. A significant proportion of the population refuses, এটা সিঙ্গুলার হয়ে গেল। proportion of population, a significant number of citizens refuse, এই দেখেন আপনার এখানে নাম্বার যখন আসতেছে তখন আবার সেটা রিফিউজ হয়ে যাচ্ছে। খেয়াল করেন আপনি কি ব্যবহার করছেন, নাম্বার অফ যখন বলছেন তো অবশ্যই প্লুরাল কাউন্টেবল নাউন ব্যবহার হচ্ছে এবং প্লুরাল ভার্ব ইউজ করা হচ্ছে। আর পপুলেশন অ্যাক্টস অ্যাজ সিঙ্গুলার, এখানে প্রপোর্শন অফ পপুলেশন, এই যে পপুলেশন এখানে নাউনটা সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হচ্ছে। যে প্রপোর্শন, ফ্র্যাকশন, পার্সেন্টেজ এগুলোর পরের যে প্রিপোজিশন ফ্রেজে তারপরে আপনাকে খেয়াল করতে হবে এরপরে কি আছে, কাউন্টেবল নাউন আছে নাকি আনকাউন্টেবল নাউন আছে। তাহলে এখানে পপুলেশন যেটা সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাহলে এই বিষয়টা আপনার ভ্যারি করে, এটা সিঙ্গুলার হিসেবে কাউন্ট হচ্ছে, এই জন্য ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। আবার আ সিগনিফিক্যান্ট নাম্বার অফ সিটিজেন, নাম্বার যখন হচ্ছে এটা সংখ্যা, এরপরে প্লুরাল নাউন আসতেছে এবং ভার্বটা প্লুরাল হচ্ছে। এই বিষয়গুলো আমাকে খেয়াল করতে হবে, লিখতে গেলে আমার এগুলো চেক করতে হবে, ভুলগুলো নিজেকে খেয়াল রাখতে হবে, মানে একেবারে ভুলগুলো ধরতে পারতে হবে, তাহলে দেখবেন আরো বেটার হবে। এখনো তো আপনারা ভুল ধরতেই পারছেন, আরো বেটার আপনি এটাকে নিয়ে আসতে পারবেন। তাহলে আমরা আবারও যদি যাই, তাহলে প্লুরাল নাউন এবং আনকাউন্টেবল নাউন এটা যদি আমরা জেনারেল কনসেপ্টে ব্যবহার করি তাহলে সেখানে আর্টিকেল দিব না। আবার সেটাই যদি স্পেসিফিক পারপাসে যদি হয় তাহলে সেখানে আর্টিকেল দিব, তাই না? তাহলে যখনই আমরা ওয়াটার আসবে, ওয়াটার কে আমরা একটু আগে দেখলাম, দেখেন এখানে আমরা বলেছি যে যখন ওশেনের ওয়াটারের কথা বলছি তখন আমার আর্টিকেল সেখানে চলে আসতেছে, তাই না? যখন আমরা আর্টিকেলকে ব্যবহার করছি টেকনোলজির ক্ষেত্রে তখন এখানে জেনারেল ইউজের ক্ষেত্রে
সব ধরনের টেকনোলজি এটার মধ্যে আছে, কোনো স্পেসিফিক টেকনোলজির কথা বলছি না, তখন সেটার আর্টিকেল হবে না। তাহলে প্লুরাল নাউন এবং আনকাউন্টেবল নাউন যদি জেনারেলাইজ করা হয় তাহলে সেক্ষেত্রে আমরা আর্টিকেল ব্যবহার করব না। কিন্তু আবার সেই স্পেসিফিকেশনটা যদি স্পেসিফিক হয়, যেমন ওয়াটার ইন দ্য ওশান, তখন হবে দ্য ওয়াটার ইন দ্য ওয়ার্ল্ডস ওশানস, ওকে, অর দ্য ওয়াটার ইন দ্য ওশানস, যেটাই বলে। তাহলে স্পেসিফিক করে ফেললেন, ওই ওশানের আপনি পানির কথা বলছেন, পুরো পৃথিবীতে পানি। আর ওয়াটার মানে আপনি সামগ্রিকভাবে যদি বলেন তখন আর্টিকেল হবে না। ওয়াটার ইজ লাইফ, তখন না, দ্য ওয়াটার ইজ লাইফ না। তো জেনারেল কনসেপ্টের ক্ষেত্রে আবারও বলছি, রিপিট করছি আবারও, জেনারেল কনসেপ্টের ক্ষেত্রে আমাদের আর্টিকেল আমরা ব্যবহার করব না। প্লুরাল নাউন, প্লুরাল নাউনের ক্ষেত্রেই আর্টিকেল দা ব্যবহার হয়, কিন্তু যদি সেটা জেনারেল কনসেপ্ট হয়। এবং আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা আর্টিকেল ব্যবহার করি দা, যদি সেটা জেনারেল কনসেপ্ট, একটা সামগ্রিক, আমরা যখন জেনারেলাইজেশনে নিয়ে যাব তখন আমরা আর্টিকেল ব্যবহার করব না। স্পেসিফিকভাবে নিয়ে যাব, আর্টিকেল ব্যবহার করব। আমরা জিওগ্রাফিক্যাল যে ব্যাপারে অ্যানিমালিজের ক্ষেত্রে যেটা আমি বলেছিলাম, কোনো দেশের নামের আগে, কোনো মাউন্টেনের নামের আগে, কোনো ইন্ডিভিজুয়াল লেকের নামের আগে আর্টিকেল বসবে না। কিন্তু সেই নাউনগুলি যদি প্লুরাল ফর্মে থাকে তাহলে তার আগে আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল দা বসবে। ফিলিপিন্স, দা হিমালয়াস, দা ইউনাইটেড কিংডম, কিন্তু ইংল্যান্ডের আগে আর্টিকেল বসবে না। রিপিটেশন, আগের গ্রামাটিক্যাল নলেজ যেগুলো আমরা স্টাডি করেছি, ডিসকাস করেছি, সেগুলোরই আমরা রিপিট করছি। এবং আরও খেয়াল করার বিষয় এখন, যেন ভুল না হয়, এগুলো বলাতেও ভুল করা যাবে না, লিখাতেও ভুল করা যাবে না। যদি আপনি খুবই এফিসিয়েন্ট একটা ব্যান্ড স্কোর চান, 7.5, 8 চান, তখন এইগুলো বেসিক ভুল, এগুলোতে আর এই রেঞ্জে আসবে না, নেমে যাবে 7-7-এর নিচে। তো যখনই 7-এর উপরে যেতে চাইবেন তখন আপনার এই বেসিক ভুলগুলো একদমই করা যাবে না। সেজন্যই আবার আমরা এটা নিয়ে আলোচনা করছি। তাহলে আবার আসি, আমরা যখন বলছি প্রিপোজিশন ফ্রেজ, এই প্রিপোজিশন ফ্রেজে আমরা সাবজেক্টটা, রিয়েল সাবজেক্ট কোনটা সেটা অনুযায়ী আমার ভার্ব হবে। যেমন এখানে সেন্টেন্সটা আবারও রিপিট করছি, ইমপ্লিমেন্টেশন অফ দিস নিউ এনভায়রনমেন্টাল পলিসিস, ওখানে প্লুরাল ভার্ব আছে, কিন্তু এটা সাবজেক্ট, রিয়েল সাবজেক্ট হচ্ছে প্রিপোজিশনের আগেরটা, এই জন্য এটা যদি আনকাউন্টেবল নাউন, এটা সিঙ্গুলার, এটা ভার্বটা সিঙ্গুলার হয়েছে। এভরিওয়ান, নোবডি, ইচ, আইদার, এগুলোর ক্ষেত্রে সবসময় সামওয়ান, সামবডি, নো ওয়ান, নোবডি, নাথিং, এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং, এই ধরনের সাবজেক্টগুলো সবসময় সিঙ্গুলার সাবজেক্ট নিবে। আবার কিন্তু যদি ফ্র্যাকশন এবং পার্সেন্টেজের ক্ষেত্রে এখানে একটু মনে রাখতে হবে, এরপরে নাউনটা কি মানে ব্যবহার করা হচ্ছে, যদি সেটা আনকাউন্টেবল হয় তাহলে সিঙ্গুলার, আর যদি কাউন্টেবল হয় তাহলে প্লুরাল নাউন ব্যবহার হবে। যেমন একই কথা বলেছি এখানে, 50% অফ দ্য ইনফ্রাস্ট্রাকচার, এটার ক্ষেত্রে ইজ হচ্ছে, আবার 50% অফ দ্য সিটিজেন্স, এটার ক্ষেত্রে আর হচ্ছে। তাহলে এখানে আপনাকে মাথায় রাখতে হবে যে পার্সেন্টেজ বা ফ্র্যাকশনের ক্ষেত্রে তারপরের নাউনটা কি ব্যবহার হচ্ছে। এটা যদি আনকাউন্টেবল হয় তাহলে সিঙ্গুলার হবে, কারণ আপনাকে বলাই হচ্ছে, আপনারা জানেন যে আনকাউন্টেবল নাউনগুলো সবসময় সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে কাউন্টেড হয়, এটা সবসময় সিঙ্গুলার ভার্ব তারা ক্যারি করবে বা এটাকে অ্যালাউ করবে। তো এটা ছিল আলোচনা। এরপরে আমরা আরও জিনিসটা বলার চেষ্টা করলাম যে আমরা ডেফিনিট আর্টিকেলের ক্ষেত্রে আমরা বোঝার চেষ্টা করব, যদি জেনারেল কনসেপ্টে হয় তাহলে এখানে যেমন এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল টুল ফর চেঞ্জিং সোসাইটি, এটা জেনারেলাইজ কনসেপ্টে, এই জন্য এখানে আর্টিকেল ব্যবহার হবে না। এগ্রিমেন্ট, যেটা আমরা কোয়ান্টিফায়ারের ক্ষেত্রে বলছি যে আ সিগনিফিক্যান্ট প্রপোর্শন, এটাও আপনি খেয়াল করবেন, এর পরের নাউনটা কি আনকাউন্টেবল, যেমন পপুলেশনে এসেছে তাহলে সিঙ্গুলার, আর সিগনিফিক্যান্ট নাম্বার অফ সিটিজেন্স এটা প্লুরাল, এই জন্য ভার্বটাও এখানে এস যুক্ত হয়নি। এই ছিল আমাদের আলোচনা, শুরুর দিকের আলোচনা। এখন আমরা সামনের দিকে আরও এগোবো। আরও যদি আমরা প্রিপোজিশন ফ্রেজের ট্র্যাপ নিয়ে আলোচনা করি, কোথায় কোথায় সমস্যাগুলো হচ্ছে, দেখেন, দ্য ডেভেলপমেন্ট অফ অটোনোমাস ভেহিকলস আর এক্সেলারেটিং র্যাপিডলি, এই যে আর যেটা আসলো, তাহলে এখানে আমার কি আসতেছে, ভেহিকলস, দ্য ডেভেলপমেন্ট, এখানে সাবজেক্ট হচ্ছে প্রিপোজিশনের আগেরটা, তাই না, এটাকে মিন করছে, এই ডেভেলপমেন্টের কথা বলছে, এটা আনকাউন্টেবল নাউন, এই জন্য এখানে আমার কি হচ্ছে, সিঙ্গুলার। ওকে, তো রিয়েল সাবজেক্টটা বুঝতে হবে, আপনি ডোন্ট বি কনফিউজ, মাথায় রাখবেন, ফ্র্যাকশন যখন বোঝাবে, পার্সেন্টেজ যখন বোঝাবে, তখন তার পরের নাউনটা কাউন্টেবল নাকি আনকাউন্টেবল। যদি কাউন্টেবল প্লুরাল নাউন, অবশ্যই সেটা ফ্র্যাকশনের পরে তো প্লুরাল নাউন আসবে এবং ভার্বটা প্লুরাল হয়ে যাবে। যদি আনকাউন্টেবল নাউন আসে তাহলে সিঙ্গুলার হয়ে যাবে।
এই মানে যেভাবে আপনার ব্রেইন সিম্পল ওয়েতে বোঝে, আমি বিভিন্নভাবে বলছি, আপনারা যেভাবে এটাকে সেট করতে পারেন নিজের আন্ডারস্ট্যান্ডিংয়ে সেভাবে, কিন্তু আমাকে ভুল করা যাবে না। তো প্রিপোজিশন ফ্রেজের ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে আসলে রিয়েল সাবজেক্ট কোনটা, এখানে দ্য ডেভেলপমেন্ট, এই জন্যই আমরা অটোনোমাস ভেহিকলসের কথা বলছি, স্পেসিফিক করেছি, এই জন্য এখানে আর্টিকেল দা বসেছে, এবং তারপরে যে ভার্বটা এটা সিঙ্গুলার হয়েছে কারণ নাউনটা হচ্ছে আমার আনকাউন্টেবল। Okay, so ensuring absolute clarity and rhythmic consistency in complex sentences, eliminating dangling misplaced modifier. না, dangling modifier কাকে বোঝাচ্ছে সেটা আপনাকে বুঝতে হবে। সো মডিফায়ার কি বলেছিলাম, যেটা আপনার ওয়ার্ড বা ফ্রেজকে ডেসক্রাইব করবে একটা সেন্টেন্সের মধ্যে, তাহলে এটা যদি ঠিক মতো না বসে তাহলে কিন্তু আপনার সেন্টেন্সের মিনিংটা একটু এলোমেলো হয়ে যায়, ইললজিক্যাল হয়ে যায়। হ্যাঁ, তো আপনি চাচ্ছেন না, কিন্তু এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে যায় যে একটা হাস্যরসের তৈরি, মানে পরিস্থিতি তৈরি হতে পারে আপনার বাক্য দ্বারা। মানে এখানে দেখেন, এখানে বলছে দিস অকার্স ওয়েন দ্য সাবজেক্ট বিং মডিফাইড ইজ মিসিং ফ্রম দ্য সেন্টেন্স, মানে কাকে ই করছে। ধরেন এই যে সেন্টেন্সটা দেয়া আছে, হ্যাভিং অ্যানালাইজ দ্য ডেটা দ্য কনক্লুশন ওয়াজ অবভিয়াস, তাহলে আসলে কি কি বলছে এখানে সেন্টেন্সটা, কে করছে? হ্যাভিং অ্যানালাইজ দ্য ডেটা, দেখেন সাবজেক্ট কে, দ্য কনক্লুশন, তাহলে কনক্লুশন এটা যদি সাবজেক্ট হয় তাহলে এই সেন্টেন্সের সাবজেক্টটা মানে করেছে, অ্যানালাইজ কে করেছে? কনক্লুশনটা অ্যানালাইজ করেছে। তাহলে এখানে কি মিসিং? এখানে আমার সাবজেক্টই মিসিং। যে করেছে, এই যে কথাটা বলছে, আমরা যে ফ্রেজ করেছি, আমরা যখন কমপ্লেক্স থেকে সিম্পল সেন্টেন্সে করি তখন আমরা কি করি? তখন আমরা একটা ক্লজকে ভেঙে ফ্রেজ করে ফেলি, সাবজেক্টটা বাদ দিয়ে আমরা ভার্বকে পার্টিসিপল করে আমরা সেটা ফ্রেজ করে ফেলি। তাহলে তারপরে সাবজেক্টটাকে, এই সেন্টেন্স সাবজেক্টটা ওই সেন্টেন্সের সাবজেক্ট, যে এই অ্যানালাইজ করেছে সেই হবে এই সেন্টেন্সের সাবজেক্ট। তাহলে এখানে আমার ঠিক মতো বলা হয় না এই সেন্টেন্সটা। কি হবে? Having analyzed the data, the researchers found the conclusion to be obvious. বুঝতে পেরেছেন? সো এই জায়গাটা আমরা এভাবে সেন্টেন্সটা হবে, তাহলে খেয়াল করবেন এটা কেন এরকম হলো, কেন এটা ঠিক মনে হচ্ছে আপনার প্রথমটা, কেন এটা ভুল হচ্ছে সেটা একটু বুঝে নেবেন। তাহলে কাকে বোঝাচ্ছে সেটা আপনার একটা বিষয়, তাই না? ধরেন আমি যদি বলি জাম্পিং ফ্রম দ্য বোট, the hunger or the jellyfish bite the man, তাহলে বোট থেকে জাম্প কে করছে? ওকে, সো সেটা মানে যে মাছটা, বা ধরেন ওয়েল, আমি যদি বলি জাম্পিং ফ্রম দ্য বোট দ্য ওয়েল বাইট দ্য ম্যান, তো জাম্প কে করছে? বোট থেকে জাম্প কে করছে? ওয়েলটা মানে তিমি মাছ জাম্প করছে নাকি মানুষটা জাম্প করছে? তো এই যে ব্যাপারটা আমার এখানে একটা ড্যাংলিং মডিফাই ব্যাপার চলে আসে, তাহলে সেটা নিয়ে আমরা খেয়াল রাখবো। ওকে, সো খেয়াল করেন আরো বেশি ভাবে, এখানে দেখেন দ্য গভর্নমেন্ট ফান্ডেড আ হসপিটাল ফর লোকাল রেসিডেন্টস কস্টিং মিলিয়ন্স অফ ডলার্স। সো আর দ্য রেসিডেন্ট কস্টিং মিলিয়ন্স অফ ডলার্স, তাহলে এখানে কি হবে? দ্য গভর্নমেন্ট ফান্ডেড আ হসপিটাল, তারপরে হবে কস্টিং মিলিয়ন্স অফ ডলার্স ফর লোকাল রেসিডেন্টস, তাই না? তার আপনি যদি বলেন দ্য গভর্নমেন্ট ফান্ডেড এ হসপিটাল ফর লোকাল রেসিডেন্সের জন্য করে যারা কস্টিং মিলিয়ন অফ ডলার, তাহলে ঠিক মতো প্লেসমেন্ট হলো না। আমার যে মডিফায়ার, যেটা মডিফাই করবে, কাকে মডিফাই করছে, তাকে তার ঠিক জায়গায় বসতে হবে। তাহলে দ্য গভর্নমেন্ট ফান্ডেড এ হসপিটাল, যে হসপিটালটা মিলিয়ন ডলার কস্ট হয়েছে কার জন্য? ফর লোকাল রেসিডেন্স। এই যে ব্যাপারগুলো আমাদের কিছু ফ্ললেস সেন্টেন্সের দিকে মনোযোগ দিতে হবে, কারণ ফ্লড হয়ে থাকে, ভুল থেকে যায়, এরর ফ্রি করতে হবে আমাকে। এই জায়গায় ভুলগুলো হয় সেগুলো আমি আপনাদেরকে হাতে ধরিয়ে দিচ্ছি, আপনারা এগুলো খেয়াল করবেন। প্যারালাল স্ট্রাকচারের ক্ষেত্রে আমাদের এই বিষয়টা আমরা ভুল করে থাকি, আমরা খেয়াল করতে পারি না। যেমন দেখেন এখানে আমি বলছি the strategy involves reducing taxes and increase in subsidies and to build new roads. তাহলে খেয়াল করেন আপনি একটা ইউজ করেছেন, এখানে জিরান্ড ইউজ করেছেন, এখানে তারপরে নাউন ইউজ করেছেন, তারপরে ইনফিনিটিভ ইউজ করেছেন, এখানে ইনফিনিটিভ ইউজ করেছেন, এখানে নাউন ইউজ করেছেন। তাহলে এটা আপনাকে যদি ঠিক করতে হয় সবগুলো একই করতে হবে, এটাকেই বলা হয় প্যারালেলিজম।
যদি নাউনই হবে, জেরান্ট হলে প্রত্যেকটা জেরান্ট হবে সেই জায়গায়। দ্য স্ট্র্যাটেজি ইনভলভস, যদি আপনি এখানে রিডিউসিং এটা জেরান্ট করেন তাহলে পরেরটাও এখানে ইনক্রিজিং হবে, অ্যান্ড বিল্ডিং নিউ রোডস। জেরান্ট জেরান্ট জেরান্ট, তা সব জায়গায় আপনি জেরান্ট, এটা পারফেক্ট একটা প্যারালিজম, একটা সামঞ্জস্য রাখছেন। হ্যাঁ, তো এটাই হতে হয়। যদি আপনি ইনফিনিটিভ বলেন তাহলে ইনফিনিটিভ, যদি নাউন নিয়ে আসতে না হয়, মনে করেন দ্য প্রফেসর টিচেস, আবার যদি বলেন অ্যান্ড ইজ এ সিঙ্গার তাহলে হবে না। দ্য প্রফেসর টিচেস অ্যান্ড সিংস। যে ভার্ব হলে ভার্ব, নাউন হলে নাউন, ইনফিনিটিভ হলে ইনফিনিটিভ, একই ফর্মে থাকতে হবে। এটাকেই আমরা বলছি প্যারালেল, এটা সমান্তরাল একটা থাকতে হবে। সো কোরিলেটিভ কনজাংশন, আইদার অর, নট অনলি বাট অলসো। এক্ষেত্রে দেখেন, স্টুডেন্টস মাস্ট আইদার স্টাডি ইন্ডিপেন্ডেন্টলি অর দে হ্যাভ টু অ্যাটেন্ড টিউটোরিয়ালস। এখানে কি করলেন, আইদার স্টাডি, আইদারের পরে আপনি এখানে ভার্বটা ইউজ করলেন, তাই না? অরের পরে এখানে আপনি ভার্ব ইউজ করলেন না, এখানে সাবজেক্ট ইউজ করলেন, কেন? সো এই যে জায়গাটা এখানে, তাহলে আপনি আইদারের পরে যে স্ট্রাকচার ব্যবহার করবেন, অরের পরেও ঠিক একই স্ট্রাকচার ব্যবহার করতে হবে। যেমন স্টুডেন্টস মাস্ট আইদার স্টাডি ইন্ডিপেন্ডেন্টলি অর অ্যাটেন্ড টিউটোরিয়ালস। তো এই বিষয়টা আমাকে কনজাংশনের ক্ষেত্রে আপনি যখন ব্যবহার করছেন, এরপরে যদি আপনি নাউন ব্যবহার করেন তাহলে সেটাও একই রকম হবে, যদি ভার্ব ব্যবহার করেন সেটাও একই রকম হতে হবে। ওকে, তা আমরা আবার ক্যাপিটালাইজেশনের দিকে চলে যাই। কখন কখন ক্যাপিটাল লেটার আমরা ইউজ করব সেগুলো আমাকে খেয়াল করতে হবে। এটার ক্ষেত্রেও কিন্তু আমরা পেনালাইজড হয়ে যাই। হ্যাঁ, আপনার পেনাল্টি আপনি পেয়ে যান আপনি যখন সেন্টেন্সের মধ্যে অনেক ক্ষেত্রে আমি দেখেছি স্টুডেন্ট আপনাদেরও, আপনারা আইটা আপনারা ছোট হাতের লিখেন যখন এটা সেন্টেন্সের মাঝখানে, কারণ আপনারা জানেন সেন্টেন্সের মাঝখানে ছোট হাতে লিখতে হয়। আই সেন্টেন্সের শুরুতে থাকুক আর শেষে থাকুক, আই এককভাবে যখন বসবে সবসময় আই ক্যাপিটাল লেটারে হবে। ওকে, সো এই জায়গাটা খেয়াল রাখবেন। প্রপার নাউন আর কমন নাউনের বিষয়টা, প্রপার নাউন যখন হবে তখন অবশ্যই ক্যাপিটাল লেটারে হবে, আর যদি সেটা কমন নাউন হয় তাহলে সেটা স্মল লেটারে হবে। এই হচ্ছে বিষয়। সো আপনি যখন বলছেন যে হি স্টাডিজ হিস্ট্রি অ্যান্ড বায়োলজি বাট স্ট্রাগলস উইথ ইংলিশ অ্যান্ড অ্যাডভান্স কেমিস্ট্রি 101। সো এই জায়গায় আপনি খেয়াল করেন যখন আপনি কমন নাউন এখানে ইউজ করছেন আর যখন আপনি এখানে প্রপার নাউন ইউজ করছেন, তখন ক্যাপিটাল একাডেমিক সাবজেক্টস অনলি ইফ দে আর ল্যাঙ্গুয়েজেস অর স্পেসিফিক কোর্স টাইটেল। কোর্স টাইটেল যখন হবে তখন কিন্তু আপনার স্পেসিফিক কোর্স টাইটেল হলে এটা আপনার ক্যাপিটাল লেটারে হবে। ওকে, সো এই একটা জায়গা আপনাকে আরেকটু খেয়াল করতে হবে। আমরা কিন্তু সবকে এক কাতারে নিয়ে আসতে চাই। তাহলে কোর্স টাইটেল যখন হয়, যেমন অ্যাডভান্স কেমিস্ট্রি 101, এটা কিন্তু টাইটেল যখন হয় তখন সেটা আপনাকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে যখন সে টাইটেল। বাট স্ট্রাগলস উইথ ইংলিশ। ডিরেকশন ভার্সেস রিজনস, আপনি দেখেন এখানে ক্যাপিটালাইজ ডিরেকশন when they refer to specific geographical or cultural region, do not capitalize them when referring to compass direction. এমন আমরা যখন বলছি যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইজ এক্সপ্যান্ডিং র্যাপিডলি ইন দ্য গ্লোবাল সাউথ, কি হবে? দ্য বার্ডস মাইগ্রেট সাউথ ডিউরিং দ্য উইন্টার। হ্যাঁ, যখন আপনার এখানে কি হচ্ছে, আপনার রিজন ডেফিনেট আপনি বলছেন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইজ এক্সপ্যান্ডিং র্যাপিডলি ইন দ্য গ্লোবাল সাউথ, এখানে আপনি কিন্তু এটা ব্যবহার করছেন ক্যাপিটাল লেটার। আর যখন আপনি এখানে বলছেন কোনো ডিরেকশনের দিকে আপনি বলছেন দ্য বার্ডস মাইগ্রেট সাউথ, দক্ষিণে, তখন কিন্তু আবার আপনার এটা স্মল লেটারে ব্যবহার করতে হবে। তো কখনোই স্প্রিং, সামার, অটাম, উইন্টার এগুলো আপনি ক্যাপিটালাইজ করবেন না যদি এটা সেন্টেন্সের শুরুতে না বসে। যদি সেন্টেন্সের শুরুতে বসে তাহলে অবশ্যই এটা ক্যাপিটাল লেটারে হবে, কিন্তু এটা সেন্টেন্সের মাঝখানে অনেক সময় আমরা এটাকে ক্যাপিটাল লেটারে কনফিউজ হয়ে যাই, ক্যাপিটাল দেবো নাকি স্মল লেটারে দেবো। তাহলে এই একটা বিষয় আপনাকে রাখতে হবে মাথায়। ওকে, তাহলে এরপরে আমরা যদি হাইফেনেশনে যাই, দ্য কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, hyphens are highly impressive to examiners when used to form compound adjectives directly preceding a noun. এটার রুলটা হচ্ছে যখন দুটো
বা দুইয়ের অধিক যদি হয় শব্দ, একটা সিঙ্গুলার সেন্টেন্স আসে আমার সাবজেক্ট হিসেবে বা এটা অ্যাডজেক্টিভ এটা হিসেবে ব্যবহার হয়, তখন এটাকে আমার হাইফেনেটেড, যেমন ধরেন এখানে বলা হয়েছে দিস ইজ আ ওয়েল ডকুমেন্টেড, এই যে এখানে একটা শব্দ যেটা আপনার বলা হয়েছে, দ্য সিটি রিকোয়ার্স আ লং টার্ম সলিউশন। ডু নট ইউজ আ হাইফেন ইফ দ্য কম্পাউন্ড অকার্স আফটার দ্য নাউন, তাহলে আর হাইফেন ইউজ করা যাবে না। যখন আপনি বলছেন দ্য ফেনোমেনা ইজ ওয়েল ডকুমেন্টেড, এখন কিন্তু আপনার এটা হাইফেন ইউজ করা যাবে না। যখন আপনি এটাকে অ্যাডজেক্টিভ হিসেবে নেবেন তখন আপনি হাইফেনেটেড এখানে এর ওয়ার্ড হিসেবে নিতে পারবেন। ওকে, সো এটা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ হিসেবে ফাংশন করে, কিন্তু আপনি যখন এটাকে ওয়েল ডকুমেন্টেড, আপনি যখন এটা দেখেন, এটা ভার্বের পরে কি হচ্ছে, ভার্বের পরে এখানে আপনার আপনার সাবজেক্ট কমপ্লিমেন্ট হচ্ছে, তাহলে এই জায়গায় আপনার লাস্ট যে শব্দ এটা আপনার হাইফেনেটেড হবে না। ডু নট ইউজ আ হাইফেন উইথ অ্যাডভার্স এন্ডিং ইন ly, যেমন র্যাপিডলি, আপনি র্যাপিডলি গ্রোয়িং ইকোনমি, এর সাথে র্যাপিডলি গ্রোয়িং এখানে হাইফেন আপনি এখানে হাইফেন দিতে পারবেন না, হ্যাঁ, আলাদা করতে হবে। তাহলে অ্যাডজেক্টিভ যদি হয় তখন আমার এখানে অ্যাডজেক্টিভ কোথায় বসে, যেমন ধরেন এই যে এখানে নাউন বসেছে, নাউনে ওয়ার্ডের আগে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এইখানে সলিউশন হচ্ছে নাউন, এটা নাউন, তাহলে নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ, এখানে আপনি কিন্তু হাইফেনেটেড করতে পারবেন। কিন্তু যখনই এটা আবার সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এখানে যখন নাউন ফ্রেজ চলে আসতেছে তখন কিন্তু আপনাকে এটা আলাদা করে লিখতে হবে, তখন আর ওয়েল ডকুমেন্টেড এভাবে লিখতে পারবেন না। এটাও খেয়াল করার বিষয়, হ্যাঁ, সূক্ষ্ম বিষয় কিন্তু এগুলো। Okay, so eradicating the comma splice is a fatal error. কমা, হ্যাঁ, কখন কমা দিতে হবে কখন কমা দেওয়া যাবে না এই ব্যাপার, আপনি যখন সাবঅর্ডিনেট ক্লজ করছেন সেন্টেন্সের শুরুতে লিখছেন তখন কিন্তু আপনি কমা দিতে হবে। সো টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস আর জয়েন্ড অনলি বাই এ কমা, এটাও আপনার আরবানাইজেশন ব্রিংস ইকোনমিক ওয়েলথ, কমা দিলেন, এটা হবে না। তাহলে কি হবে, এটা আপনাকে যদি ফিক্স করতে হয় তাহলে আপনার ফুল স্টপ দিতে হবে, মানে এটা তো আপনার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আপনার হয় সাবঅর্ডিনেট কনজাংশন লাগবে, সাবঅর্ডিনেট ক্লজ হতে হবে। দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কখনোই কমা দিয়ে আলাদা হবে না। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যদি থাকে পাশাপাশি তাহলে ফুল স্টপ হবে, কারণ ওটা একটা কমপ্লিট সেন্টেন্স। আর যদি সেটাকে আপনার পাশাপাশি রাখতে হয় তাহলে আপনাকে সাবঅর্ডিনেটিং কনজাংশন লাগবে, নয়তো আপনার কোঅর্ডিনেটিং কনজাংশন লাগবে। হয় এটাকে কমপ্লেক্স করেন অথবা এটাকে কম্পাউন্ড করেন, তাহলে আপনি কমা দিতে পারবেন, কিন্তু আপনি ইন্ডিপেন্ডেন্ট ক্লজে দুটো পাশাপাশি কমা দিতে পারবেন না। ইন্ডিপেন্ডেন্ট ক্লজের পরে আপনাকে ফুল স্টপ দিতে হবে, তাহলে এটা সিম্পল সেন্টেন্স হবে, তাই তো? সো এখানে এরকম আরবানাইজেশন ব্রিংস ইকোনমিক ওয়েলথ, ইট অলসো ইনক্রিজেস পলিউশন, তাহলে এইভাবে আপনার সেন্টেন্সটা ঠিক হলো, কিন্তু কমা দিলে এখানে আপনার ভুল হয়ে যাবে। আবার যদি আপনি এখানে ইয়ে করেন, কনজাংশন ইউজ করেন, আরবানাইজেশন ব্রিংস ইকোনমিক ওয়েলথ, তারপরে আপনি এখানে দেন একটা কনজাংশন দেন, তাহলে অ্যান্ড অর বাট অলসো ইনক্রিজেস পলিউশন, তাহলে হবে। সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে দেন, অলদো আরবানাইজেশন ব্রিংস ইকোনমিক ওয়েলথ, কমা দেন এখন, ইট অলসো ইনক্রিজেস পলিউশন, এখন এটা কমপ্লেক্স সেন্টেন্সে আপনি এটাকে নিয়ে আসতে পারবেন। কিন্তু দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ পাশাপাশি দিয়েছেন এবং কমা দিয়ে রাখছেন, তাহলে সেখানে কিন্তু দারুণ ফ্লড একটা সেন্টেন্স হলো। সো ওটা বেশ আপনার পেনাল্টি হয়ে যাবে, কারণ ইউ ডোন্ট হ্যাভ দ্য আন্ডারস্ট্যান্ডিং ওয়েদার ইটস সাবঅর্ডিনেট ক্লজ অর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো এই বিষয়টাও খেয়াল করবেন, দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ পাশাপাশি কমা দিয়ে স্প্লাইসেস হবে না। ওকে, এখন একটা প্যারাগ্রাফ এখানে দেখেন, টেক্সটটা বলা আছে যে ডিউরিং দ্য সামার, তাহলে খেয়াল করেন শুরু করা হলো ডিউরিং দ্য সামার, তাহলে ঠিক আছে, এটা ডিটা বড় হাতের হবে ক্যাপিটাল লেটারে, কারণ আপনাকে যখন শুরু করবেন তখন অবশ্যই ওয়ার্ডটা ক্যাপিটাল লেটারে হতে হবে। ডিউরিং দ্য সামার মেনি ইন্ডিভিজুয়ালস ট্রাভেল ওয়েস্ট টু ভিজিট, ইন্ডিভিজুয়ালস বলেছে, মেনি ইন্ডিভিজুয়ালস, তাহলে এখানে কি ট্রাভেল নাকি ট্রাভেলস হবে, এখানে যেহেতু প্লুরাল আছে এই জন্য এখানে প্লুরাল ভার্ব হচ্ছে, ভার্বের সাথে এস হলে এটা সিঙ্গুলার হয়, মনে রাখবেন। সো ইন্ডিভিজুয়ালস travel west to visit the Rocky Mountains. This well-known destination is beautiful. This well-known, এই যে যখন আপনি ডেস্টিনেশন বলছেন, এই যে ডেস্টিনেশন এটা নাউন, নাউনের আগে যখন আপনি বলছেন তখন এখানে কি করতে হবে, এই ওয়েল নোন এই জায়গায় আপনাকে একটা হাইফেন করে দিতে হবে, কারণ এটা অ্যাডজেক্টিভ।
দিস ওয়েল নোন ডেস্টিনেশন ইজ বিউটিফুল। ওকে, এরপরে আপনি দিচ্ছেন ইট ইজ অলসো ইনক্রেডিবলি ক্রাউডেড। তো বিউটিফুল বলছেন আর ক্রাউডেডের জায়গাটা আপনি এখানে যেটা বিষয়টা হচ্ছে আরেকটা আইডিয়া, আরেকটা কনসেপ্ট আপনি দিচ্ছেন। তাহলে এখানে আপনি হয় কোঅর্ডিনেটিং কনজাংশন ইউজ করেন, অথবা আপনি এখানে সেমিকলন ইউজ করতে পারেন। বুঝতে পেরেছেন? সো এখানে আপনি দেখেন, এখানে using a note দিয়েছি, using a period or a coordinate conjunction like but to fix a final sentence is also acceptable, but the semicolon is a band 9 target। যখনই আপনি এখানে ইউজ করতেছেন পাংচুয়েশন, আমরা কিন্তু আপনাদেরকে বলেছিলাম আমরা পাংচুয়েশনটা একটু বেশি ইউজ করার চেষ্টা করব। সাধারণত আমরা কমা এবং ফুল স্টপ ইউজ করি। আমি আপনাদেরকে বলেছিলাম যে সেমিকোলন এবং কোলনের ইউজটাও একটু আমরা লেখার মধ্যে প্রেজেন্ট করার চেষ্টা করব। সাথে আমরা যদি এই যে হাইফেনেটেড যে ওয়ার্ডটা এখানে ইউজ করলাম, এটাও কিন্তু একটা পাংচুয়েশনের নিয়মের মধ্যে পড়ে, কখন হাইফেন ইউজ করা হয়। তাহলে এভাবেও আপনি অ্যাডজেক্টিভ যখন ইউজ করবেন তখন আপনি হাইফেন করে দেন, কিছু কিছু ওয়ার্ড আপনি লেখেন। এগুলো কিন্তু আমরা রাইটিংয়ের ক্ষেত্রে, এটা স্পোকেন ইংলিশে তো আমরা এটা দেখাতে পারবো না। স্পোকেন ইংলিশে আমার গ্রামাটিক্যালি কারেক্ট হতে হবে, এরর ফ্রি, সিঙ্গুলার আর প্লুরাল ভার্ব এটা শোনা যাবে, আর্টিকেলের সমস্যাগুলো এটা শোনা যাবে, এগুলো এই করা যাবে। কিন্তু এই যে এখন আলোচনা করছি এগুলো আপনার ডেডিকেটেড টু রাইটিং স্কিল। হ্যাঁ, তাহলে আপনি অ্যাডজেক্টিভ হিসেবে আমি বলছি আপনি 5টা পাংচুয়েশন ইউজ করবেন। অধিকাংশ স্টুডেন্ট ইউজ করে কমা আর ফুল স্টপ, তাদের কমা আর ফুল স্টপ এছাড়া অন্য কোনো জায়গায় আর ব্যবহার করছে না। তো এটাও আবার কোথায় কোথায় ব্যবহার করতে হবে, যেমন কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে কোঅর্ডিনেটিং কনজাংশনের পরে আপনি কমা ইউজ করেন, ওই জায়গায় আমরা কমা ইউজ করি না, করেন, এটা হচ্ছে ফর্মাল। তো যেই যেই জায়গায় এগুলো ইউজ করা যায় সেখানে সেগুলো স্পষ্টভাবে ইউজ করেন, আপনার মার্কস কিন্তু পাংচুয়েশন মার্কস বাড়বে। আচ্ছা, আমি আপনাকে এই দুটোর পাশাপাশি শিখতে বলছি সেমিকলন, কোলন এবং হাইফেন। এই তিনটার ইউজ একটু শেখেন, সহজে আপনি ডিল করতে পারবেন। রাইট? সো সেমিকোলন, কোলন আর হাইপেন কোথায় কোথায় ব্যবহার হয়, একটা তো জায়গায় দেখালাম হাইপেন কোথায় ব্যবহার করবেন। সহজ আপনি এখানে এই যে যখনই নাউনের আগে যদি কোনো ওয়ার্ড আপনি ব্যবহার করেন, এটা অ্যাডজেক্টিভ হিসেবে আসে, তখন এই ওয়েল নোন এটা আলাদা করতে পারবেন। আবার এটাই যদি আপনার নাউন ফ্রেজ হিসেবে আসে তখন কিন্তু আপনাকে ওয়েল নোন আলাদাভাবে লিখতে হবে। তো এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল করার চেষ্টা করুন। Right, so notice the specific mechanical failure to know exactly what the examiner is hunting for. একটা হচ্ছে সেন্টেন্স স্টার্টিং ক্যাপিটালাইজেশন। আপনি শুরুর দিকে আপনি যে ডিউরিং, আমার একটু আগে যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম যে সেন্টেন্সটা ডিউরিং দ্য সামার, তাহলে এখানে ভুল আছে, এই যে ক্যাপিটাল লেটার না লেখা, এটা হয়ে যায়, এটা আপনার মিস হয়ে যায় অনেক সময়। আমরা লেখার সময় নার্ভাস থাকি, সেক্ষেত্রে আমরা জানি যে শুরুতে আমরা ক্যাপিটাল লেটার হয়, তো এটা তো আর ভুল হওয়ার কথা না। তারপরও আমি ভুল হতে পারে সেই সম্ভাবনার জায়গাগুলো আপনাদেরকে মাথায় অ্যাওয়ারনেসটা দিতে চাই, যেন আপনি যখনই এডিট করবেন বা রিভিউ করবেন আপনার চোখে যেন এগুলো আলোচনাগুলো মাথায় থাকে এবং ধরা পড়ে। তাহলে এখানে আমাদের ছিল ডিউরিং। সো অলওয়েজ ক্যাপিটালাইজ দ্য ফার্স্ট লেটার অফ এ সেন্টেন্স, অলওয়েজ। আরেকটা একটু আগে বললাম, আই যেখানেই সেন্টেন্সে বসবে অলওয়েজ এটাকে ক্যাপিটাল লেটারে আপনাকে নিতে হবে। হ্যাঁ, এরপরে ডিরেকশন ভার্সেস রিজন ক্যাপিটালাইজেশন, যেমন ওয়েস্ট ছিল, খেয়াল করেন ওয়েস্ট এটা ছিল, আপনাকে সেন্টেন্সটা দেখেছেন এখানে ইন্ডিভিজুয়াল ট্রাভেল ওয়েস্ট, এখানে ক্যাপিটাল লেটারে আছে, এটাও কিন্তু পাংচুয়েশনের মধ্যে পড়ে। তাহলে ওয়েস্ট এখানে যে ডিরেকশনের কথা বলছে এই জন্য ওয়েস্ট এটা স্মল লেটারে হবে। তাহলে এই জায়গায় আপনি ভুল করেছেন। তো এটা ভুল করেছেন মানে ভুল দেখানো হয়েছে, আপনি তো আর ভুল করেন নাই, দেখানো হয়েছে যে এই জায়গায় এটা ভুল। দ্য কালচার অফ দ্য ওয়েস্ট এরকম হবে না। প্রপার নাউন ক্যাপিটালাইজেশন, যেমন হচ্ছে রকি মাউন্টেন্স ছিল, হ্যাঁ, রকি মাউন্টেন্স, তাহলে এগুলো ক্যাপিটাল লেটারে লিখতে হবে, রকি মাউন্টেন্স। তাহলে খেয়াল রাখবেন। এরপরে আরেকটা ভুল ছিল যে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ ওয়েল নোন ডেস্টিনেশন, এটা ভুল, কারণ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যেহেতু অ্যাডজেক্টিভ হিসেবে, কেন অ্যাডজেক্টিভ, নাউনের আগে এসে এখানে মডিফাই করছে, যেহেতু মডিফাই করছে দুটো শব্দ, এটাকে আমরা হাইফেন দিয়ে লিখবো। তাহলে এই জায়গায় well known destination. So well and known are functioning together as a single adjective placed directly before the noun destination. Therefore they must be tied together with a hyphen. এই জায়গায় পাংচুয়েশনের নিয়মটা অ্যাভয়েড করা হয়েছে, সেটা আপনি অ্যাভয়েড করবেন।
কমা স্প্লাইস দেখেন এখানে ছিল ইজ বিউটিফুল, তারপরে ইট ইজ অলসো, কি করতে হবে, ইজ বিউটিফুল শেষ হলো হাউএভার ইট ইজ অলসো, এভাবে আমরা দিতে পারি, অথবা আমরা এখানে কোনো রকমের বাট দিতে পারি, কোঅর্ডিনেটিং কনজাংশন কম্পাউন্ড করতে পারি। তো দুটো আলাদা ইন্ডিভিজুয়াল সেন্টেন্সকে, মানে সরি আপনার ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে কমা দিয়ে স্প্লাইস করা যাবে না। তো সেইখানে আমরা করেছিলাম ইজ বিউটিফুল, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এখানে, তারপরে ইট ইজ অলসো আবার সাবজেক্ট ভার্ব আসছে, আবার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে যাচ্ছে, এটাকে কমা দিয়ে আমরা স্প্লাইস করেছি, তো এটা ভুল আছে, এটাকে আপনি সেমিকোলন দিতে পারেন এই জায়গায়, হাউএভার এভাবে দিতে পারেন, অথবা আপনি বাট দিতে পারেন, তাই না, অথবা আপনি এই সেন্টেন্সের শুরুতে অলদো দিয়ে দেন, তখন কমাটা ঠিক আছে। So this is the most severe error in the paragraph. This well-known destination is beautiful is a complete sentence. It is also incredibly crowded is a complete sentence. So you cannot glue two complete sentences together with a weak মানে একটা comma splice দিয়ে করতে পারেন না। You must use a period to separate them. A coordinating conjunction like but ব্যান্ড স্কোরের জন্য আপনি সেখানে সেমিকলন ইউজ করতে পারেন, হাউএভার ইউজ করতে পারেন, এরপরে সেমিকলনের পরে কিন্তু আমরা হাউএভার, আমরা অল্টারনেটিভ আইডিয়া হলে আমরা হাউএভার ইউজ করে ফেলি, তাই না, তো সেটা আরো আরো উন্নত স্ট্রাকচারে চলে যাবে। তো ছোট ছোট এই ইভেন পাংচুয়েশন দিয়ে আপনার এফিসিয়েন্সি লেভেল, ইংলিশের দখলের জায়গাটা আপনি প্রমাণ করতে পারেন। The academic uncountable anomalies. Many words that are countable in students' native languages are strictly uncountable in English. যেমন ধরেন এস আমরা অ্যাড করে দেই, হ্যাঁ, সো এগুলো ক্ষেত্রে মাথায় রাখবেন যে রিসার্চের ক্ষেত্রে অ্যাডভাইস, এভিডেন্স, ইকুইপমেন্ট, এগুলো কিন্তু আনকাউন্টেবল নাও, কখনোই এগুলো রিসার্চেস হবে না। হ্যাঁ, যেভাবে আপনাদের বলেছিলাম ফার্নিচার, কখনো এটা ফার্নিচার এটা আমরা বলতে পারবো না, কারণ এগুলো আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনগুলো সবসময় আপনার সিঙ্গুলার হিসেবে কাউন্টেড হবে। তাহলে এগুলোর সাথে ইয়েস যোগ হবে না, যেগুলো এগুলো সিঙ্গুলার, ইয়েস আমরা কেন অ্যাড করি, প্লুরাল করার জন্য। তো আনকাউন্টেবল নাউন তো কখনোই প্লুরাল হবে না। তো সায়েন্টিস্ট হ্যাভ কন্ডাক্টেড মেনি রিসার্চেস অন দিস টপিক হবে না, সায়েন্টিস্ট হ্যাভ কন্ডাক্টেড এক্সটেন্সিভ রিসার্চ অন দিস টপিক। তো এই মেনি স্টাডিজ হতে পারে, মেনি রিসার্চ হবে, রিসার্চেস হবে না, মেনি স্টাডিজ হতে পারে। কাউন্টেবল নাউনে যখন আসবে কোয়ান্টিফায়ার, যখন এটা আসবে তখন সেটা আপনি সেভাবে নাউনটা ইউজ করতে হবে, তাই না। আমরা তো লিটল, আমরা বলি না আই হ্যাভ আ লিটল ফ্রেন্ডস ইন ঢাকা, I have a few friends in Dhaka, right? I have a little money to spend my this month or spend this month. A little, a few money না। তো এই যে যখন আপনি এটাকে ইউজ করবেন অ্যাডজেক্টিভ, এখানে যখন আপনি কোয়ান্টিফায়ার ইউজ করবেন, তাহলে অবশ্যই সেটা কাউন্টেবল নাউন ওয়াইজ কাউন্টেবল একটা বসবে। যেমন আমরা ফিউ বসাবো কোথায়, মেনি বসাবো কোথায়, মেনি, ফিউ, আ ফিউ, এগুলো বসাবো আমরা কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। আমরা লিটল কোথায় বসাবো, আমরা মাছ কোথায় বসাবো, আমরা আ লিটল কোথায় বসাবো, এগুলো আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসাবো। এই বিষয়গুলো খেয়াল করার আছে। So the data exception, data is technically plural. The data is becoming accepted for and treated it as plural. The data reveal a startling trend, not reveals. হ্যাঁ, the data এটা আপনাকে সিঙ্গুলার, টেকনিক্যালি এটা হচ্ছে প্লুরাল, কিন্তু এটাকে আমরা যখন দা ডেটা, একে ডেটা আমরা ইউজ করি, তখন কিন্তু এটা সিঙ্গুলার হয়ে যায়। ওকে, ডিপেন্ডেন্ট প্রিপোজিশন। Preposition do not follow logical rules, they are bound to specific nouns. Okay, নাউনটা কি হচ্ছে সেটার উপরে ভ্যারি করবে, ভার্ব এবং নাউনের একটা সমন্বয় হয়, যে নাউন যেভাবে বসবে প্রিপোজিশন পরে, একটু আগেই দেখিয়েছিলাম প্রিপোজিশনের বিষয়টা, যখনই এটা খেয়াল করেন এখানে সেন্টেন্স দিয়েছি, এটা the cause of the pollution is industrial runoff, the reason for the pollution is industrial runoff, অলওয়েজ রিজনের পরে বসে ফর, আর কজের পরে বসবে অফ। হ্যাঁ, তো একই জিনিসকে যদি আপনি হয়ে থাকে, কিন্তু আপনি ওয়ার্ড চুজের ক্ষেত্রে আপনার কিন্তু প্রিপোজিশনের চেঞ্জ হয়ে যাবে। সো ইম্প্যাক্ট আর এফেক্ট ভার্সেস এফেক্ট, একটা হচ্ছে এফেক্টেড, একটা হচ্ছে ইম্প্যাক্ট বা ইফেক্ট। ওকে, টেকনোলজি হ্যাজ আ ম্যাসিভ ইম্প্যাক্ট অন, ইম্প্যাক্টের পরে অন বসবে। ওকে, এফেক্টের পরেও অন বসবে।
কিন্তু অ্যাফেক্ট এর পরে কোনো আর্টিকেল এই জায়গায় কোনো প্রিপজিশন বসবে না। ওকে, টেকনোলজি ম্যাসিভলি অ্যাফেক্টস সোসাইটি, এটা ভার্ব হিসেবে আমার এখানে বলছে টেকনোলজি ম্যাসিভলি অ্যাফেক্টস সোসাইটি। আর ওখানে বলছে টেকনোলজি হ্যাজ আ ম্যাসিভ ইম্প্যাক্ট অন, ইফেক্ট অন, এটা। ওকে, সো খেয়াল করেন দ্য নিউ ইকুইপমেন্টস এসেছে, এটা ভুল কারণ এটা আনকাউন্টেবল নাউন, হ্যাড এ নেগেটিভ এফেক্ট, হ্যাড এ নেগেটিভ এফেক্ট, এখানে এটা এফেক্টটা হবে কি হবে, নেগেটিভ ইফেক্ট অন দ্য ফ্যাক্টরিজ আউটপুট, আর এখানে ইকুইপমেন্টস হবে না, ইকুইপমেন্ট হবে। ওকে, সো দ্য মেইন কজ ফর গ্লোবাল ওয়ার্মিং ইজ কার্বন এমিশনস, the main cause of, the main cause for হবে না, the main cause of preposition, ঠিক আছে, কার্বন এমিশনস। দেখেন এখানে the single most misunderstood punctuation rule in the English language, that are which, এটা কিন্তু খুব আপনাদের ঝামেলা মনে হতে পারে অনেকের কাছে, একটু খেয়াল করে দেখবেন তাহলে আপনি এটাকে ফিক্স করতে পারবেন। সো এটার নিয়মটা হচ্ছে বিফোর, যে আপনি কখনোই দ্যাট এর আগে আপনি কমা ইউজ করুন, যে আমরা করছি নেভার পুট এ কমা বিফোর দ্যাট, আমরা এটা ইউজ করে ফেলি, হ্যাঁ, যে আমরা কোনো কিছু ব্যাখ্যা করছি, এটা নমিনেটিভ ক্লজ, দ্যাট নমিনেটিভ ক্লজ, এটা কিন্তু when introducing a relative clause, যেমন ধরেন the policies that the government, এই পলিসি সম্পর্কে আপনি বলছেন না, আমরা যখন the policies, আমরা সাধারণত অ্যাপোজিশন যখন আমরা লিখি, বলা যে ধরেন একজনকে বলছি দ্য সায়েন্টিস্ট, কমা দিয়ে বলছি সিনসিয়ার ডেডিকেটেড পারসন আই হ্যাভ এভার সিন, এই যে আপনি কমা দিয়ে যখন বলছেন সায়েন্টিস্টের কমা দিয়ে, তখন আপনি সেটা ব্যাখ্যা করছেন ওই নাউনকে, তখন কমা হবে। কিন্তু এরপরে যদি দ্যাট চলে আসে, দ্যাট দিয়ে যদি বলেন, দ্যাট দিয়ে সাবজেক্ট আসতেছে, সাবঅর্ডিনেট কনজাংশন না, তো এইখানে যখন দ্যাট দিয়ে আপনি এটাকে এক্সপ্লেইন করবেন, তখন আর কমা বসানো যাবে না, এটা জেনে রাখেন, জেনে রাখলেই হয়ে যাবে। তাহলে দ্য পলিসিস দ্যাট দ্য গভর্নমেন্ট ইন্ট্রোডিউস লাস্ট ইয়ার হ্যাভ ফেইলড। ওকে, সো এই জায়গায় হচ্ছে আপনার কমা বসবে না। ওকে, তো কোন পলিসি, তো সেই এই দ্যাট এর পরে যেটা বসতেছে, গত বছর যেটা ইন্ট্রোডিউস করছে সেই পলিসির কথা বলছে। নন ডিফাইনিং ক্লজেস, কমা যেখানে প্রয়োজন হয় সেক্ষেত্রে খেয়াল করেন, আর নন ডিফাইনিং ক্লজ যখন ডিফাইন করছি না আমরা কাউকে, প্রোভাইড এক্সট্রা বোনাস ইনফরমেশন, ইফ ইউ ডিলিট ইট দ্য মেইন সেন্টেন্স স্টিল মেক্স পারফেক্ট সেন্স, তখন আপনি এখানে ব্যবহার করতে পারবেন। যেমন ধরেন এখানে বলছে প্যারিস which is the capital of France is facing a housing crisis, হ্যাঁ, তো এখানে আপনি প্যারিসের পরে আপনার বলছেন যখন প্যারিস which is the capital of France, এই ফ্রান্সের পরে এখানে আপনি কমা দিচ্ছেন, is facing housing crisis, আপনি অলরেডি দেখেন we already know that what Paris is, the capital part is bonus information, commas isolate the bonus, তাহলে যখন এক্সট্রা ইনফরমেশন হবে তখন এটা আমরা কমা দিয়ে দিয়ে আলাদা করব। মানে সহজ জিনিস হচ্ছে দ্যাট যদি থাকে, দ্যাট হচ্ছে নমিনেটিভ ক্লজ, এই দ্যাট দিয়ে যদি সাবজেক্টকে বোঝায় তখন তার আগে কমা হবে না, এই এছাড়া বাকিদের ক্ষেত্রে কমা হবে, রিপ্লেস করা যায়। Here are two sentences with no punctuation. Do they need commas and which, or no commas and that? হ্যাঁ, খেয়াল করেন the smartphone, এখানে which হবে না দ্যাট হবে, which হলে কমা হবে না দ্যাট হলে কমা হবে, সেটা একটা বিষয়। I bought yesterday is already broken. ওকে, তাহলে দ্যাট এর ক্ষেত্রে কমা হবে না, it specifies দ্যাট, যখন বলছি নো কমাস, যেটা দ্যাট তার আগে আপনার কমা হবে না, যখন it specifies which smartphone, তাই না, এটা স্পেসিফাই করছে। এবং দ্য অ্যামাজন রেইন ফরেস্ট, এবার আরেকটা সেন্টেন্স which are that produces 20% of the world's oxygen is under threat, তাহলে কমা যখন আপনি দিবেন তখন আপনার which বসবে, আর দ্যাট যখন আপনি ইউজ করবেন তখন কমা ইউজ করবেন না, বুঝতে পেরেছি? তাহলে দ্যাট এর জায়গাটা হচ্ছে দ্যাট নমিনেটিভ ক্লজ বলি আমরা, সেটা সে তার আগে কমা আমরা ইউজ করব না, তাহলে মিনিংটা চেঞ্জ হয়ে যায়।
ওকে, সো তাহলে কমা হবে which এর আগে the Amazon's rainforest is a proper noun. We already know what it is. The oxygen fact is bonus, তাই না? যখন আমরা বলছি the Amazon forest, এটা যদি which ইউজ করেন তাহলে কমা produces 20% of the world's oxygen is under threat. এবার দেখেন m dash অ্যাপোস্ট্রফিজ আমরা ব্যবহার করব কোথায় কোথায় ব্যবহার করা যায়। বেসিক লেভেল স্টুডেন্টস ইউজ প্যারেন্থেসিস, মানে কমা দিয়ে আমরা মানে ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, এটাকে প্যারেন্থেসিস বলি, প্যারেন্থেসিস টু অ্যাড অ্যান আফটার থট। অ্যাডভান্স লেভেল স্টুডেন্টস ইউজ দিস এম ড্যাশ, ইট সিগনালস আ স্ট্রং কনফিডেন্ট ইন্টারাপশন ইন দ্য সেন্টেন্স। মানে আপনি দেখবেন রিডিং প্যাসেজ পড়ার সময় এই এম ড্যাশ গুলো ইউজ করা হচ্ছে, হ্যাঁ, তো ওটা দিয়ে ওটাকে আরো ব্যাখ্যা করছে। সেই ক্ষেত্রে খেয়াল করেন এখানে আমরা যদি এটাকে ব্যবহার করি, তো এটা কেন ব্যবহার হয়, ইউজ টু ইজ, এটাকে ব্যবহার করবেন ইউজ ইট টু হাইলাইট আ ডিফাইনিং কনক্লুশন অর স্ট্রাইকিং এক্সাম্পল at the end of a sentence. নো স্পেসেস বিফোর অর আফটার দ্য ড্যাশ, স্পেস দেওয়া যাবে না, যেমন এখানে লিখেছি urbanization leads to a major problem which is the loss of community identity. So unchecked urbanization leads to one inevitable consequences. এখানে আপনি তারপরে তার সম্পর্কে বলছেন এটাকে অ্যামডেশ বলে, the complete erosions of community identity. তখন আপনি যখন এটা সম্পর্কে বলতেছেন যে কমিউনিটি আইডেন্টিটি এটা করে ব্যাখ্যা করতেছেন, তখন এখানে অ্যামডেশ আমরা ইউজ করতে পারি। the apostrophe আমরা কখন ব্যবহার করব অ্যাপোস্ট্রফি? আরো যদি আপনি অ্যাড করতে চান, আমি তো আপনাদেরকে বলেছি সেমিকোলন, কোলন আর হচ্ছে হাইফেন। হাইফেন কোথায় ইউজ করবেন? যখন এটা নাউনের আগে বসবে, তখন দুটো শব্দ যদি আপনি ওয়েল নোন এটা বসান, তখন আপনাকে এখানে হাইফেন দিতে হবে। তো এই পাংচুয়েশন গুলো কথা বলেছি। এছাড়াও যদি আপনি আরো কিছু অ্যাড করতে চান, সেটার ক্ষেত্রে আমরা এখন সামনে, যেমন আপনাদের একটু আগে বললাম যে এম ড্যাশ, এটা ব্যবহার করতে পারেন, যেটা আমরা প্যারেন্থেসিসের মাধ্যমে, ব্র্যাকেটের মাধ্যমে লিখি, এটাও ব্যবহার করতে পারেন, ওটা সম্পর্কে এক্সট্রা আর অ্যাডেড ইনফরমেশন। এরপরে আমরা অ্যাপোস্ট্রফি ইউজ করতে পারি প্লুরাল পজিশনের ক্ষেত্রে, আমরা তো এগুলো ব্যবহার করি, এটা হবেও, আসবেও। তো এটাও কখনো কখনো দ্য স্টুডেন্টস এসে, দ্য এসে অফ দ্য স্টুডেন্ট না লিখে দ্য স্টুডেন্টস এসে, এখানে আপনি একটা পজিশন অ্যাপোস্ট্রফি ইউজ করলেন, এটাও তো আপনার একটা পাংচুয়েশনে অ্যাডেড হলো, তাই না? এটা তো সহজেই অ্যাড করা যায়। সো এখানে সিঙ্গুলার পজিশন যদি বোঝায় দ্য স্টুডেন্টস এসে, ওয়ান স্টুডেন্ট ওয়ান এসে। আর যখন আমরা বলছি দ্য স্টুডেন্টস এসে, যখন প্লুরাল হয়ে যাচ্ছে, তখন এটা আমরা এস এর পরে, দেখেন এখানে অলরেডি আমার এখানে গার্লস, আমি যদি এখানে প্লুরাল লিখি, এটা হচ্ছে প্লুরাল নাও। এখন যদি আমি আরেকটা অ্যাপোস্ট্রফি দেই, গার্লস স্কুল, তাই না? সো মেয়ে স্কুল না, তো ব্যাপারটা তো এরকম না। ব্যাপারটা কি এরকম, গার্ল মেয়ে, মেয়ের স্কুল কি হচ্ছে, মেয়েদের, এটা হচ্ছে মেয়েরা, হ্যাঁ, অনেকগুলো মেয়ে, তাদের স্কুল, তখন আরেকটা এস আসে। এটা এই এসটা, প্রথম এসটা আসতেছে প্লুরালের জন্য, আর পরের এসটা আসতেছে পজিটিভ নাউন হওয়ার জন্য। তো যখন লাস্ট অ্যালফাবেটটা যদি এস হয়, তারপরে যদি আরেকটা এস আসে, তখন আমাদের পাংচুয়েশনের নিয়ম হচ্ছে, অ্যাপোস্ট্রফির নিয়ম হচ্ছে, পরের এসটা আর লিখতে হবে না, এই যে এসটা, এটা লিখতে হবে না। এভাবেই এখন গার্লস স্কুল, তাহলে অ্যাপোস্ট্রফি গার্লস স্কুল, দেখবেন সাইনবোর্ডগুলোতে অনেক ক্ষেত্রে ভুল থাকে, অ্যাপোস্ট্রফিটা এইখানে দিয়ে দেয়, তাহলে ওটা কিন্তু ভুল হয়ে গেল, তাহলে ওটা মেয়ের স্কুল হয়ে গেল, মেয়েদের আর স্কুল হইল না। তো মেয়েদের স্কুলের জন্য প্লুরাল করতে হবে, প্লুরালের পরে আরেকটা যদি আপনি মেয়েদের বোঝান, যেমন আমরা বলি আমার, আমি তো আই স্কুল বলি না, আমার স্কুল, আমি কি বলি, মাই স্কুল। এই মাইটা কেন ব্যবহার করতেছি, পজিটিভ এখানে কেস ব্যবহার করার জন্য। একই রকম মেয়েদের স্কুল, যখন মেয়েরা, গার্লস মানে কি মেয়েরা, আর মেয়েদের যখন হবে তখন আরেকটা অ্যাপোস্ট্রফি দিয়ে বলতে হবে, তাই না? তো এই এস এর পরে যখন এস আসে, তখন এই এসটা লিখতে হবে না। এইভাবে এইটা পাংচুয়েশনের নিয়ম। তাহলে এইটা খেয়াল করবেন, যেমন এখানে স্টুডেন্টস এসে বলতেছে, এখানে এটা প্লুরাল, প্লুরালের পরে আরেকটা এখানে অ্যাপোস্ট্রফি আছে, এটা অনেক সময় আপনারা খেয়াল করতে পারেন না। তো এটাও একটা পাংচুয়েশনের নিয়ম, যখন মাল্টিপল স্টুডেন্টের কথা বলতেছে, মাল্টিপল এসের কথা বলতেছে। এই ওকে, সো ইরেগুলার প্লুরাল ক্ষেত্রে দেখেন এখানে চিলড্রেন্স এডুকেশন, উইমেন্স রাইট, পিপলস অপিনিয়ন। তো এগুলো কখন, এগুলো কিন্তু প্লুরাল নাও, এগুলো কিন্তু এস দিয়ে প্লুরাল হয় না।
কিন্তু এই এসটা কেন আসছে, এটা পজিটিভ নাউনের ক্ষেত্রে এটা এসেছে। চিলড্রেন নিজেই প্লুরাল, পিপুল নিজেই প্লুরাল। এরপরে যে এসটা আপনি দেখছেন এটা হচ্ছে পজিটিভ, এটা পিপুলস অপিনিয়ন, মানুষের অপিনিয়ন, মন্তব্য, এটাও খেয়াল রাখবেন। The absolute ban on contractions. This is a fatal stylistic error in academic writing. আপনাদের অনেকবার বলেছি, শুরু থেকে বলে আসছি, কখনোই রাইটিংয়ে আপনারা কন্ট্রাকশন লিখবেন না। হ্যাঁ, এটা এটা কিন্তু ফর্মাল রাইটিংয়ের এটা একটা ডোন্টসের জায়গা। হ্যাঁ, এটা করতে হয় না। আমরা অভ্যস্ত, আমরা করে ফেলি, মনে করি না এটা তো কমন, এটাতে কাটবে কি, বা টিচার হিসেবে আমরা বলে ফেলি না ঠিক আছে তো। কিন্তু আপনি ফর্মাল ইংলিশে, রাইটিং ইংলিশে কখনোই কন্ট্রাকশন লিখতে পারবেন না, স্পেশালি যদি এমন হয় এই কম্পিটিটিভ এক্সাম যেগুলো আপনার আইএলস বলেন বা ল্যাঙ্গুয়েজ টেস্ট, যেগুলো ফর্মাল ল্যাঙ্গুয়েজ টেস্ট, এই ক্ষেত্রে আপনার রাইটিংয়ের ক্ষেত্রে এটা অ্যালাউই করা হবে না, এটা অবশ্যই আপনার নেগেটিভ মার্কিং আসবে। তো এটা ইউজ করবেন না, এটা একটা অবশ্যই ভুল। হ্যাঁ, আর স্পোকেন ইংলিশে তো কন্ট্রাকশনই হবে। তো ক্যান্ডিডেট মাস্ট নেভার ইউজ কন্ট্রাকশন, কখনোই করবেন না, অবশ্যই আমি এখানে বলেছি মাস্ট নেভার ইউজ কন্ট্রাকশন, এটা করবেন না। ওকে, ডু নট লিখেন, ক্যান নট লিখেন, উইল নট লিখেন। আপনি লিখার মধ্যে কোনো কন্ট্রাকশন যদি না থাকে আপনি কিন্তু আপনার মার্কস কাটা যাবে না, বরঞ্চ ইমপ্রেশনটা বেটার হবে। আপনি ফর্মাল ওই জায়গায় আপনি হিট করেছেন, যে ক্লিক করেছেন যে এখানে কোনো এরর নাই। ওকে, ইট ইজ লিখবেন, ইটস লিখবেন না। বলার সময় ইটস বলবেন, লেখার সময় এটাকে ভেঙে লিখতে হবে। এটা আমরা এখনো করতে পারছি না, এই জন্য আমি আবারও আপনাকে এইখানে আজকে বলে দিলাম, মাস্ট নেভার ইউজ কন্ট্রাকশন। একাডেমিক রাইটিং এর ক্ষেত্রে এটা করবেন না। এখন কিন্তু আমরা একদম লাস্ট ফেজে আছি, পলিশ, এই জন্য খুব শক্তভাবে জিনিসগুলো যেগুলো করা যাবে না সেগুলো শক্তভাবে নিষেধ করে দিচ্ছি, এগুলো করবেন না মানে করবেন না। এটার কোনো আর আর্গুমেন্ট বলেন, বার্গেন নেই, এটা করা যাবে না। ওকে, সো ন্যাচারাল স্পন্টেনিটি, ক্যান্ডিডেটস অফেন মেমোরাইজ রিটেন কোহেসিভ ডিভাইসেস। আপনারা ইউজ করেন এগুলো, এগুলো তো আগে থেকে আমরাও আপনাদেরকে সাজেস্ট করেছি যে কিছু কিছু কোহেসিভ ডিভাইস আমরা ইউজ করব। যেমন ফার্দার মোড ইউজ করি, ইন কনক্লুশন, ইউজ দেম ইন স্পিকিং টেস্ট। হ্যাঁ, সো দিস সাউন্ডস রোবোটিক অ্যান্ড লোয়ার্স দ্য লেক্সিক্যাল রিসোর্সেস অ্যান্ড ফ্লুয়েন্সি। তো ফার্দার মোর আমরা যখন এটা কোথায় বলছি, আমরা বলছি এটা স্পোকেন ল্যাঙ্গুয়েজে। তো এটাও একটু আমার খেয়াল করতে হবে। ফিলার, যখন আমরা নেগেটিভ ফিলার কি হচ্ছে, নেগেটিভ ফিলার বলেছি ইউনো লাইক, এরকমগুলো আমরা যখন ব্যবহার করি সেগুলো নেগেটিভ ফিলার, এগুলো ব্যবহার করবো না আমরা। পজিটিভ ফ্লুয়েন্সি মার্কাস, দিস বাই টাইম while maintaining the flow of speech, signaling that the brain is processing complex ideas. আমি স্পোকেনের দিকে একটু খেয়াল করছেন নিশ্চয়ই। সো মার্কার্স ফর বাইং টাইম পার্ট 1 পার্ট 3, এটাকে স্পিকিং এর কথা বলছি। হ্যাঁ, when asked a difficult unexpected question, candidate should never sit in silence, এটা করবেন না। instead of silence আপনি কি ব্যবহার করবেন, that is surprisingly complex question, that is a surprisingly complex question। অথবা বলতে পারেন, to be perfectly honest, I have not given that much thought before, but I suppose। এভাবে বলছেন, আপনি অলরেডি কিন্তু সেন্টেন্স মেক করেছেন, ওয়ার্ড দিয়েছেন, কমা, পাংচুয়েশন সব কিছু আপনার টোনের মধ্যে আসছে, মডুলেশন হয়েছে, আপনি থেকে তো বেটার এটা, তাই না? সো খেয়াল করেন, ওয়েল লুকিং অ্যাট ইট ফ্রম আ ব্রডার পার্সপেক্টিভ, এটা না বলে এটা যদি বলেন তাহলে কিন্তু এটা পারচেজ টাইম। সো আমরা একটু আগে রাইটিং এর নিয়ে আলোচনা করলাম কি করা যাবে না, এখন আমি স্পিকিং এর কথা বলছি। সো মার্কার্স ফর ইন্ট্রোডিউসিং অপিনিয়ন্স অ্যান্ড কনসিডিং, spoken English requests after more nuanced detailing, introductions to opinions compared to academic essays. যেমন ধর, I'm absolutely convinced that without a shadow of a doubt। তাহলে আমরা এইগুলো কিন্তু পড়েছি আমরা স্পোকেনের ক্লাসগুলোতে। তা আমি বলেছি এখানে অপিনিয়ন যেটা নুয়ান্স, একটু সফট অপিনিয়ন, একটু মানে মন্তব্য কমেন্টস করে না ফেলা। I tend to lean towards the idea that, I tend to lean, I'm absolutely convinced। এই যে ব্যাপার, কোনো কিছু অ্যাবসলিউট অ্যান্সার হয় না, কোনো কিছু অ্যাবসলিউট জিনিস হয় না পৃথিবীতে। তো এইখানে আরেকটু আপনি যদি পরিচয় দেন, আপনার উইজডমের পরিচয় দেন, তো সেই বিষয়টা যে আপনি বলছেন I tend to lean towards the idea that, or from where I stand, মানে আমার দৃষ্টিকোণ থেকে আমি যেভাবে দেখছি এভাবে আপনি বলছেন, হ্যাঁ, একটু সফটওয়্যার করে দেয়া। সো আপনি ধরেন আরেকটা সাইডকেও আপনি জানেন বা বুঝেন, আপনি এমন না, আমরা যেটা বলি আমি যেটা মনে করি সেটাই ঠিক, কিন্তু আমার ধারণা এটা,
এটার আরও ধারণা আছে, সেটাও আপনি যখন অ্যাকনোলেজ করতে পারেন, এটা চমৎকার একটা প্রেজেন্টেশন হয়। হ্যাঁ, আপনি যখন বলছেন হ্যাভিং সেড দ্যাট, অ্যাট দ্য সেম টাইম ওয়ান মাস্ট অ্যাকনোলেজ, আরেকটা পোর্শনকেও আপনি যখন পয়েন্ট অফ ভিউকেও বলছেন, তো এগুলোও কিন্তু আপনার বেশ আপনাকে উন্নত একজন ল্যাঙ্গুয়েজ ইউজার হিসেবে ক্যাটাগরাইজ করা হয়। Okay, so advanced techniques for maintaining continuous pitch during part 2 monologues and recovering gracefully from mistakes. The fluency repair strategy. Native speakers make grammatical errors constantly when speaking. করে তারা। The difference is that a native speaker corrects the error seamlessly, মানে কারেক্ট করে ফেলে বলতে বলতে। কারণ আমার মাঝে মাঝে বলতে গেলে আমি আরেকটা জায়গায় যাচ্ছি, সেখানে আমি এফোর্টলেসলি সেটাকে আবার ফিক্স করে ফেলার চেষ্টা করে ফেলি। সেই জিনিসটা যখন আসবে, ইটস অ্যাকসেপ্টেবল, ইট ক্যান হ্যাপেন। ওকে, ইটস ওকে টু মেক মিস্টেক, বাট ইফ ইউ ক্যান correct it seamlessly or effortlessly, then it will be appreciated. If a candidate makes a mistake, they should not stop, apologize, and restart the sentence. যেটা আমরা বলেছি যে ভুল করে ফেলে আপনারা সরি এতভাবে প্রমিনেন্টভাবে আপনি নিজের ইনফেরিয়র কমপ্লেক্সিটিটাকে এক্সপোজ করে দেন, তো এই বিষয়টা অ্যাভয়েড করা আর কি। হতেই পারে আপনি বাংলা বলতে গেলে আপনার অনেক সময় ভুল হয়ে যায়, আইডিয়া ভুল হয়ে যায়, বা আপনি যেটা বলতে যাচ্ছেন সেটা বলছেন না, অন্য ওয়ার্ড বলেছেন, সেটাকে কারেকশন করছেন। যেভাবে এফোর্টলেসলি আপনি ল্যাঙ্গুয়েজটাকে ব্যবহার করেন, জাস্ট অ্যাজ ইট ইজ, এভাবেই ব্যবহার করতে হবে। ওকে, সো ইফ দ্য রং ভোকাবুলারি ওয়ার্ড ইজ ইউজ, ধরেন আপনি বলছেন যে ইউজ কি করবেন, আপনি একটা ক্ল্যারিফাই এটা দিয়ে অ্যাড করে দিতে পারেন। দ্য আর্কিটেকচার ওয়াজ ভেরি জেনেরিক অর রাদার কমপ্লিটলি আনইন্সপায়ার্ড। হ্যাঁ, এই যে এভাবে আপনি আলাদাভাবে বলে দিচ্ছেন। স্ট্রাকচারের ক্ষেত্রে ভুল হতে পারে, তাই না? If the grammar of the sentence breaks down entirely, use a resetting marker to abandon the broken sentence and start fresh without a penalty for hesitation. If the government had, what I mean to say is the government should have acted sooner. মানে আপনি স্ট্রাকচার যেদিকে শুরু করছেন, আপনার কাছে মনে হলো না আমি এটা বলতে যাচ্ছি না, আপনি তারপর এটা করে ফেলেন, ইটস কমপ্লিটলি অ্যাকসেপ্টেবল, ইট উইল বি অ্যাকসেপ্টেবল। আপনি সঙ্গে সঙ্গে স্ট্রাকচারের মধ্যেও আপনি চেঞ্জ করেছেন, আগের সেন্টেন্সটা আপনি কমপ্লিট করলেন না, ওটা বাদ দিয়ে আপনি এটা বলছেন, হোয়াট আই মিন টু সে ইজ দ্য গভর্নমেন্ট শুড হ্যাভ অ্যাক্টেড সুনার। বুঝতে পেরেছেন? এভাবে আমরা করতে পারি। ন্যারেটিভ ম্যাপিং মার্কাস পার্ট 2 monologue. The 2-minute monologue requires structural signposting to keep both the speaker and the examiner oriented. হ্যাঁ, সো এখানে দেখেন আমরা বলছি the specific instance that immediately comes to mind is, এটা ব্যাকগ্রাউন্ড just to give a little bit of context, আবার আপনি টপিকে চলে আসেন, বাট এনিওয়ে গেটিং ব্যাক টু দ্য মেইন পয়েন্ট, আবার ক্লাইম্যাক্সে যখন বলছে ultimately the reason this left such a lasting impression on me was, হ্যাঁ, সো দেখেন আপনাকে প্রশ্ন করেছে, ধরেন স্যাম্পল কোয়েশ্চেন, should all public transportation be entirely free of charge? And that is a highly debated issue. While I tend to lean towards subsidizing transport, making it entirely free might drain the national budget. তাহলে খেয়াল করেন, আপনি যেটা চান, আবার আপনি সেটা আরেকটা অপিনিয়ন, সেটার ক্ষেত্রেও আপনি কনসিডার করছেন, সুন্দর অ্যান্সার হয়ে যায়। ওকে, আপনি খেয়াল করেন, যেমন ধরেন ডিকশনারি ওয়ার্ড যেভাবে আমরা বলি বা মুখস্থ করা বা রোবোটিক টাইপের প্রেজেন্টেশন দেয়া, সেই জায়গা থেকে আমরা একটু ভেগ ল্যাঙ্গুয়েজ যদি ইউজ করি, খেয়াল করেন ক্যান্ডিডেটস অফেন ট্রাই টু ফাইন্ড দ্য পারফেক্ট ওয়ার্ড পার্ট 1 or 2, causing them to hesitate and stutter. ওরা খুঁজতেই থাকে একদম এক্সাক্ট ওয়ার্ড মানে পাওয়ার জন্য ওয়েট করে। So native speakers frequently use vague languages. When listing things or describing loose concepts, using these markers proves high-level fluency. ধরেন আপনি বলছেন, instead of trying to name the perfect things, name 2 and use a vague marker. যেমন I like reading novels, biographies and historical fiction books. I really enjoy reading novels, biographies and things of that nature. And that sort of thing. হ্যাঁ, একটা বলে আপনি এই ধরনের বললেন যে সেটা আপনি হিস্ট্রিক্যাল ফিকশন বুকস না বলতে পারছেন না, এক্সাক্ট ওয়ার্ড আসতেছে না, সেখানে আপনি সেটাকে বোঝানোর মতো করে আপনি বোঝানো ইউজ করলে যদি ব্যবহার করেন ফ্রেজ বা আরেকটা দুটো নাম বলে
আরেকটা জিনিসকে বোঝালেন অ্যান্ড থিংস অফ দ্যাট নেচার, এরকম যদি বলেন, হ্যাঁ, সো সেটাও অ্যাকসেপ্টেবল। যখন আনশিওর থাকবেন এক্স্যাক্ট কোয়ান্টিটি অর ডেটা, তখন আপনি এভাবে ব্যবহার করতে পারেন। আপনি যখন বলছেন ইট ওয়াজ এক্স্যাক্টলি 5 years ago, আপনি এভাবে না বলে আপনি বলেন ইট ওয়াজ 5 years ago, গিভ অর টেক, ইট ওয়াজ রাফলি 5 years ago অর দেয়ার অ্যাবাউটস। এভাবে আপনি বলতে পারেন রাফলি। সো চাঙ্কিং ইন্টোনেশনের ক্ষেত্রে এবার আসেন। যদি আমরা ফ্লুয়েন্সি, রিদম মার্কার, যেগুলো আমরা এর আগে জেনেছি, এটা খুব জোরে দ্রুত কথা বলা না। বারবার আমি বলি ফ্লুয়েন্সিটা জোরে দ্রুত কথা বলা না। এটা একটা ওয়ার্ডকে আপনি কিভাবে চাং চাং করে বলেন সেগুলো আমরা প্র্যাকটিস করেছিলাম স্পোকেন কোর্সে। অ্যান্ড পজিং স্লাইটলি বিটুইন দেম, মনোটোন, র্যাপিড স্পিচ অ্যাকচুয়ালি লোয়ার্স দ্য প্রোনাউন্সিয়েশন অ্যান্ড ফ্লুয়েন্সি স্কোরস। দেখেন আপনি খেয়াল করেন এখানে যখন আপনি ইউজ করছেন সেন্টেন্স, আপনি বলছেন I think that living in a city is great because there are so many opportunities for career advancement. এই যে সেন্টেন্সকে আপনি যখন এখানে বলছেন I think that living in a city is absolutely great. There are so many opportunities for career advancement. এই যে আপনি চাং চাং করে বলছেন, তো এটা আপনার কথা বলাটা আরো বেশি ইন্টারেস্টিং শোনায়, সাউন্ডটা, ইট সাউন্ডস ইন্টারেস্টিং অ্যান্ড ভেরি ফ্লুয়েন্ট, ন্যাচারাল। ওকে, সো এইভাবে আপনাকে আমি এই চাঙ্কিং এর উপরেও আমাদের লেকচার আছে, প্রিভিয়াস লেকচার, এগুলোও খেয়াল করবেন। এইটাও ইম্পর্টেন্ট। তাহলে কি কি কত কিছু ইম্পর্টেন্ট খেয়াল করেন। আপনি যখন পরীক্ষায় বসবেন তার আগে আপনাকে কত কিছু জিনিসগুলোকে ফিক্স করতে হবে। আপনার গ্রামাটিক্যাল কোনো এরর হচ্ছে কিনা, আপনার আর্টিকেলের ভুলগুলো হচ্ছে কিনা, আপনার এখানে যে প্রপোশনের জায়গা, প্রিপোজিশন ফ্রেজের জায়গা, এগুলো ভুল হচ্ছে কিনা, আপনার এখানে রিডান্ডেন্সির ব্যাপারটা আসতেছে কিনা, আপনার প্যারালেলিজম ঠিক হচ্ছে কিনা, আপনার পাংচুয়েশন ঠিক হচ্ছে কিনা, কমা স্লাইস, আপনি এগুলো কত কিছু জিনিসগুলোকে আপনাকে একটু একটু করে ঠিক করতে হবে। আবার আপনি কন্ট্রাকশনের ব্যাপারটা আসেন, আপনার স্পোকেনে কন্ট্রাকশন করতে হয়, ফর্মাল ল্যাঙ্গুয়েজে কন্ট্রাকশন করা যায় না। আবার আপনি এখানে চাং করে ইন্টোনেশনের যে ভ্যারিয়েশন, এগুলো নিয়েও আপনাকে কাজ করতে হবে। তো নিজেকে আসলে ল্যাঙ্গুয়েজ স্কিলের জন্য তৈরি করা, অনেক টুকিটাকি অনেক জিনিসই আছে যেগুলোকে ফিক্স করতে হবে। ওকে, সো পার্ট 3-তে যখন আপনার স্পিকিং টেস্টের আপনার পার্ট 3 স্পিকিং স্কিল টেস্ট যখন হয়, এটার পার্ট 3-তে আমরা কি করতে যাই বা আমাদেরকে কিভাবে আমরা ডমিনেট করতে পারি সেই জায়গাটা। তো খেয়াল করেন যেটা আমরা মেটা ডিসকোর্স ইজ আ ল্যাঙ্গুয়েজ অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ, মানে এটা আমরা আলোচনা করেছি মেটা ডিসকোর্স নিয়ে, ল্যাঙ্গুয়েজের উপরে ল্যাঙ্গুয়েজ কিভাবে বলবেন, কিভাবে করবেন সেই বিষয়টা। ওকে, so in part 3 the most impressive thing a candidate can do is connect their current answer to something they said 5 minutes ago. মানে আগে একটু বলেছিলেন as I said or as I touched upon earlier when we were discussing, ওইভাবে যদি রিলেট করে দিয়ে নিতে পারেন, ল্যাঙ্গুয়েজটাকে রেফার করতে পারেন, তাহলে কিন্তু আপনার পুরো কন্ট্রোল, যে আপনি যা বলেছেন ওটাকে আপনি কানেক্ট করে বলছেন। দিস অ্যাকচুয়ালি লিঙ্কস ব্যাক টু হোয়াট আই ওয়াজ সেইং অ্যাবাউট, যেটা সম্পর্কে বলছিলাম ওটার সাথে এটা খুবই রেলিভেন্ট। বিল্ডিং অন মাই প্রিভিয়াস পয়েন্ট, এভাবে আপনারা রেফার করতে পারেন বা প্র্যাকটিস করে নিজেকে এই জায়গায় নিয়ে আসতে পারেন। ইন্টারঅ্যাক্টিভ মার্কার part 3 is supposed to be a discussion. Highly fluent speakers occasionally check in with the listener, মানে এক্সামিনার যা বলছে সেটার ব্যাপারগুলো, রেটোরিক্যাল মার্কার্স, ব্রিঙ্গিং দেম ইনটু দ্য থট প্রসেস, এই বিষয়গুলো আপনি যখন দিতে পারবেন, তার বিষয়গুলো, তার কথা বা তার যেগুলো সে ব্যবহার করেছে এক্সামিনারে, তো আপনি খুব ভালোভাবে তাকে শুনছেন, এই বিষয়গুলো কিন্তু আপনাকে প্রেজেন্ট করতে পারেন, তারটাকেই রিপিট করে দিয়ে বা তার স্ট্রাকচারে রিপিট করে দিয়ে। So if you think about it from an economic perspective, I'm sure you have noticed this yourself, but when you look at the statistics, it's quite clear that আপনি এঙ্গেজ করে আপনি কথা বলছেন, সে যেটা বললো তার পয়েন্ট অফ ভিউ থেকে কথার from your that question I can understand that you have said, এটা বলে তার প্রশ্নটাকে আবার প্যারাফ্রেজ করে দেন, যে you wanted to know from this angle. Okay, if you ask me to guess, I'm not an expert on this issue or on this subject, so if you want to guess me, it might be, এইভাবে আপনি বলতে পারেন। মানে আপনি একটা নিজেকে ইনভলভ করা, এমন না যে আপনি ওখানে প্রশ্ন করতেছে আর বলছেন, অনেকভাবে হতে পারে। সিচুয়েশনটা কীভাবে হতে, অনেকভাবে আমরা দেখিয়েছি,
আপনার সিচুয়েশন আরেকজনের থেকে ডিফারেন্ট হবে। আপনি সেখানে তাকে তার কোয়েশ্চেনকে অ্যাড্রেস করে আপনি রেফার করবেন, নাকি আপনি আপনার কোনো অপিনিয়ন আগে বলেছেন সেটাকে রেফার করবেন, নাকি আপনি তারকে কানেক্ট করে রেসপন্ড করবেন। অনেকভাবে হতে পারে, আপনার সিচুয়েশনটা তো আপনার মতো করে। তো আমরা রিসোর্সেসগুলো রাখবো এবং এগুলো যখন আমরা খুব ইকুইপড হয়ে যাব তখন দেখবেন ন্যাচারালি সব ধরনের রিসোর্স আপনি ইকুইপড হয়ে যাচ্ছেন, আপনি মানে ফ্ললেসলি এফোর্টলেসলি এগুলো ব্যবহার করতে পারবেন। সেমিকোলনে যে ব্যাপারটা বলেছিলাম, সেমিকোলন কোথায় ব্যবহার করব, এটা একটা আমাদের ফুল স্টপ যেটা আমরা বলি, যেটাকে পিরিয়ড বলা হয়, পাংচুয়েশনের নাম, কমা, সেমিকোলন, পিরিয়ড, এটা হচ্ছে ফুল স্টপ। দ্য সেমিকোলন রিপ্লেসেস পিরিয়ড টু লিঙ্ক টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস। যদি ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে পাশাপাশি হয়, যেমন ফুল স্টপ দিয়ে আমরা আলাদা করি, সেভাবে সেমিকোলন আমরা দিতে পারি, কমা দিতে পারবো না। Are intimately connected in meaning. It removes the need for basic conjunction like and or so, এগুলোকে অ্যাভয়েড করা যায়। ওকে, যেমন দেখেন এখানে এখানে ব্যান্ড 6 আর ব্যান্ড 9, এখানে সেন্টেন্স এরকম একই সেন্টেন্সকে এটাকে আমরা ইম্প্রোভাইজ করতে পারি। সো পাবলিক ট্রান্সপোর্ট ইজ হেভিলি সাবসিডাইজড, দেয়ারফর টিকিটস, খেয়াল করেন এখানে ফুল স্টপ ইউজ করেছে, দেয়ারফর টিকিট prices remain affordable, আর আমি এখানে সেমিকোলন ইউজ করেছি। Public transport is heavily subsidized. Consequently, ticket prices remain affordable for the working class. কেন আমরা কখনো কখনো সেমিকোলন আমরা ইউজ করব, যেন আমার পাংচুয়েশনের একটা ক্রাইটেরিয়া একটু আমি বেশি অ্যাডেড থাকে, মানে আমার কেন আমাকে বেশি ব্যান্ড এর স্কোরটা দিবে, সেটা আমাকে আর্ন করতে হবে না। সো আর্ন করার ক্ষেত্রে আমাকে কিছু তো ডিফারেন্ট করতে হবে। সো কিছু ডিফারেন্ট করার জন্য আমাকে এই যে পাংচুয়েশন আমি ডিফারেন্ট করতে পারি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমি এখানে কোহেশন মার্কারগুলোকে আমি ডিফারেন্ট ইউজ করতে পারি, ভোকাবুলারি একাডেমিক ভোকাব ইউজ করতে পারি, আমার কিছু ভুলগুলোকে অ্যাভয়েড করতে পারি, অনেকভাবে আমার এগুলোকে ফিক্স করা যেতে পারে। সো ইউজ আ সেমিকোলন ইমিডিয়েটলি ফলোড বাই এ কনজাংটিভ অ্যাডভার্ব কনসিকুয়েন্টলি। হ্যাঁ, এরপরে এই যে এখানে একটা ইউজ করেছি furthermore, nevertheless, conversely, যখনই সেমিকোলন ইউজ করবেন তখন এই ধরনের কনসিকুয়েন্ট ইউজ করেন, furthermore, nevertheless, conversely যদি এটা হয়, furthermore এগুলো। আর যদি এটার সাথে এটা রিলেটেড হয়, হ্যাঁ, এটা কজেশন হয়, তখন কনসিকুয়েন্টলি ব্যবহার করেন। therefore না ব্যবহার করে কনসিকুয়েন্টলি ব্যবহার করেন। ওকে, so the interactive marker part 3 is supposed to be a discussion. Highly fluent speakers occasionally check in with the listener, examiner কি বলছে, using rhetorical markers, bringing them into the thought process. If you think about it from an economic perspective, যেটা বললাম, I'm sure you have noticed this yourself. Okay, so it already I have discussed. Here is a scenario. You must respond with a full sentence using a meta discourse echo marker. এই সিনারিওটা হচ্ছে পার্ট 1 একটা সিনারিও স্পিকিং এ। The students said they lived in a small quiet village. Now, in part 3, the examiner asked, why are so many young people moving to major cities? তো অলরেডি আপনাকে কিন্তু পার্ট 1 এই কথাটা আপনি বলেছেন, তাই না? বলেছেন যে সে একটা ভিলেজ, একটা কোয়াইট প্লেসে ভিলেজে সে থাকে। তখন যখন আপনাকে বললো যে কেন আসলে ইয়াং পিপলরা মেজর সিটিজে মুভ করছে, তখন আপনি এখানে বলছেন, as I touched upon earlier when discussing my hometown, small villages simply lack the infrastructure and corporate job opportunities that young professionals are actively seeking. তাহলে খেয়াল করেন, আপনি বলছিলেন যে এখানে সে বাস করে একটা ছোট একটা গ্রামে বাস করে এবং সে খুব শান্তশিষ্ট শান্তিপ্রিয় একটা গ্রাম সেখানে। যখনই আবার তাকে পরে কোয়েশ্চেন করলো যে কেন মুভ করতেছে, তখন আপনি বললেন যে দেখেন, আমি আপনাকে যেমন আমার হোম টাউন বলার সময় যখন আমি বলছিলাম, আমি কিন্তু বলেছিলাম আপনাকে যে স্মল ভিলেজেস এইটাতে ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটি কর্পোরেট জব এগুলো কিন্তু নাই, ওটা রেফার করে দিয়ে বললেন এই যে কোয়াইট ভিলেজ, স্মল কোয়াইট ভিলেজ, তো ওইখান থেকে রেফার করে আপনি বললেন যে এটাতে আসলে কর্পোরেট জব অপরচুনিটিসগুলো নাই, যে এটা ইনফ্রাস্ট্রাকচার নাই যেটা খোঁজে ইয়াং পিপলরা, এই জন্যই মুভ করতেছে। তাহলে আপনি রিলেট করে দেওয়া, কারণ আপনার কিন্তু ক্রনোলজিক্যালি ওই টপিকগুলোই ঘুরে ফিরে আপনাকে জিজ্ঞেস করছে। আপনার যে কিউ কার্ড আসতেছে, কিউ কার্ডের উপরেই কিন্তু আপনাকে পরবর্তীতে পার্ট 3-তে প্রশ্ন করছে। তাহলে আপনি কিছু না কিছু তো অলরেডি বলে থাকবেন, সেটাকে যদি আপনি রিলেট করে দিতে পারেন, কানেক্ট করে দিতে পারেন, এটা চমৎকার হবে, বুঝতে পেরেছেন? Okay, so if you have any question,
you can ask. Thank you very much. And have a successful day. Thank you very much for joining. I'm concluding our today's session. Assalamu alaikum wa rahmatullah.